প্রিলির যে সিলেবাসটা দেওয়া আছে পিএসসির ওয়েবসাইটে, সেখানে যেটা লেখা আছে যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এগুলো আসলে একটা একটার সাথে সম্পর্কিত। হ্যাঁ, এবং এখানে পূর্ণমান হচ্ছে 10, মানে তোমার 10টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখন অনেকের ধারণা যেহেতু 200 মার্কসের প্রশ্ন টোটাল প্রিলিতে, তো অনেকের ধারণা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পড়া লাগে না। তো তোমাদের কি মনে হয় এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? পড়া লাগে নাকি লাগে না? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা হচ্ছে তোমার মিথ্যা, পড়া লাগে না, এটা হচ্ছে তোমার মিথ্যা কথা। তার মানে হচ্ছে পড়া লাগে বা কিছুটা ধারণা তোমার অবশ্যই লাগে, না হলে যে জিনিসটা পড়া লাগবে না তোমার মনে হয় ওটা বিসিএস এর প্রিলিতে থাকবে? নিশ্চয়ই থাকবে না, তাই না? আচ্ছা, এখন বেশি করে পড়া লাগে কিনা সেটাও একটা ভিন্ন বিষয়। হুম, তো পড়া লাগে, আগে আমরা এটাতে এই কথায় উপনীত হতে যাচ্ছি যে আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন পড়া লাগবে। ওকে, এখন আমরা পড়বো কিভাবে? আর পড়া লাগে না এটারও একটা কারণ আছে, এই কথাটা প্রচলিত হয়ে যাওয়ার বা এটা কেন কথাটা আসলো যে এটা পড়া লাগে না, এটার কারণ হচ্ছে কি দেখো, কিছু বিষয় আছে, যেমন অনেকে বলে থাকে যে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসে। কথাটা অনেকটা ঠিক। হ্যাঁ, পড়া লাগে, এবং কি কি পড়বো কিভাবে পড়বো প্রথমে সেটা নিয়ে আলোচনা করছি। তো আমরা প্রথমে যেটা করব, বিগত সালের প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে দেখে নিব। কেন দেখে নিব? প্রথমত আইডিয়া করার জন্য যে প্রশ্নগুলো কেমন হতে পারে, দ্বিতীয়ত বেশ কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যেহেতু 35 থেকে আমাদের কয়টা হলো, সরি 35 থেকে আমার এখন কত 43 পর্যন্ত হলো, এর মধ্যে তোমার দুটো ছিল স্পেশাল ছিল 39 এবং 42, বাকিগুলো তো দেখা যাচ্ছে তোমার কিছু প্রশ্ন তোমার কমন ছিল। হ্যাঁ, যেমন ধরো মূল্যবোধ কি, এই প্রশ্নটা তোমার 35-এও আসছে, আবার 40-তেও আসছে, একেবারে তোমার অপশন টপশন সহ সবকিছু কি ছিল, একেবারে একই ছিল। হুম, তারপর গোল্ডেন মিন, গোল্ডেন মিন কি, এটা তোমার হচ্ছে 40তম 40তম তো আসছে, 36তম তো আসছে। তো এটা তো তোমার অপশন হতে শুরু করে সবকিছু একই ছিল। এরকম আরো কিছু প্রশ্ন আছে, আমি নিয়ে আসতে পারি নাই। তো দেখা যাচ্ছে আমাদের বিগত সালের প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখব। তারপর হচ্ছে দেখো, এই যে বলা হয়ে থাকে পড়া লাগে না, হ্যাঁ, তো এটার অনেকগুলা কারণ হচ্ছে, অনেকে মনে করে যে এটার অপশন দেখলে আমরা কি করতে পারবো, অপশন দেখলে আমরা কমন সেন্স খাটিয়ে বুঝতে পারবো। এটা আসলে সব ক্ষেত্রে ঠিক না, তবে কিছু ক্ষেত্রে কথাটা আবার ঠিক। মানে কিছু প্রশ্ন আছে তুমি কমন সেন্স যদি খাটাও বুঝতে পারবা, তবে এটা সংখ্যা যে একদম 10-এ 10টা বিষয়টা আসলে তা নয়। হ্যাঁ, তো কিরকম দেখো, কিছু অপশন আছে তোমার 3টা সঠিক অপশন দিল, 3টা সঠিক অপশন দিয়ে জিজ্ঞেস করলো, অর্থাৎ 4 নম্বরে রাখলো কি, ঘ যেটা সেটাতে রাখলো সবগুলোই। হ্যাঁ, তো তুমি কিন্তু দেখলে বুঝতে পারবে আসলে সবগুলো কিনা, তখন তুমি সেটা দিতে পারবে হ্যাঁ সবগুলোই। তো এরকম কিছু অপশন আছে, তোমরা যখন প্রশ্ন সলভ করবা তোমরা দেখবা যে অপশনের সবগুলো অপশনটা অনেকগুলোর উত্তর আছে। আবার দেখবা কোনোটাতে আছে একদম সবশেষে ঘতে আছে কোনোটিই নয়, কোনোটি নয় দেখা যাচ্ছে ওখানে। আবার কোনোটাতে দেখা যাচ্ছে একটা পজিটিভ 3টে নেগেটিভ। হ্যাঁ, তো 3টা যেহেতু নেগেটিভ, মানে তুমি কিন্তু বুঝতে পারবা যেহেতু একটা পজিটিভ আছে তাহলে উত্তরটা কোনটা হতে পারে, সেটা হতে পারে, মানে এটা হচ্ছে মানে যখন তুমি কমন সেন্স খাটাবা আর কি তখনের জন্য। ঠিক আছে, তারপরে কিছু আছে প্রশ্ন, ধরো অপশনে তোমার নৈতিকতা থাকলো বা মূল্যবোধ থাকলো বা সুশাসন থাকলো। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কিছু ক্ষেত্রে ঠিক হয়, আবার কিছু ক্ষেত্রে কি হচ্ছে না, তোমার ঠিক হয় না। তো এগুলো একটু ঝামেলাজনক। তারপর দেখো, হ্যাঁ এগুলো হচ্ছে অনেক বেশি ধরো কনফিউজিং যে কোনটা হতে পারে। আবার কিছু প্রশ্ন থাকে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে। এখন আসো, যেমন কমন সেন্স খাটালে তুমি কোন ধরনের প্রশ্নগুলো পারবা, একটা দুইটা দেখো। 37 একটা প্রশ্ন আসছে, যেমন সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? বিশ্বস্ততা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সৃজনশীলতা। প্রশ্নটা একটু ভালো করে দেখো, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ নয়। দেখো এটা কিন্তু তুমি দেখলে বুঝতে পারবা, কি মনে হয় এখানে উত্তর কোনটা হতে পারে? 1 2 3 4
4, মানে এটা কিন্তু আমরা কমন সেন্স খাটে বলতে পারতেছি। কেন? কারণ হচ্ছে তুমি একটা সরকারি সিদ্ধান্ত প্রণয়ন করবা, সেখানে বিশ্বস্ততা থাকবে না, এটা কি হবে না? অবশ্যই সেটাতে কি থাকবে? বিশ্বস্ততা অবশ্যই থাকবে, নিরপেক্ষতা থাকবে না। এই আহমেদ মাসুম, হ্যাঁ তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তর দিছে, এটা ঠিক আছে। আহমেদ মাসুম যেটা করছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে সে উত্তর দিয়েছে, কিন্তু এটা তোমার হবে না। নিরপেক্ষতা যেটা হয়, হ্যাঁ, তোমার ধরো আমি একটা ভালো জায়গায় আছি, বাংলাদেশে যেটা হয় আর কি, ভালো জায়গায় আছি, এখন আমি ধরো একটা জব হবে বা কোন একটা সার্কুলার হলো হলো, আমার 14 গোষ্ঠীর আমি নিয়ে নিলাম। এরকম মনে হয় একটা তোমার ইয়া ছিল, বন্দরের একটা নিয়োগ ছিল, মেবি তোমার নৌ পরিবহন মন্ত্রীর আত্মীয় স্বজন 14 গোষ্ঠী, 100 জনে ধরো 97 জনে ছিল, ধরো একটা নির্দিষ্ট এরিয়ার ছিল, এরকম কিছু একটা মনে হয় নিয়োগ ছিল। তো বাংলাদেশে যেটা হয়, তবে তোমার জবাবদিহিতে থাকবে না, সেটাও হবে না। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে তোমার সবগুলোই গুরুত্বপূর্ণ, বিশ্বস্ততা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, কিন্তু সেখানে তোমার সৃজনশীলতার কি, সৃজনশীলতার দরকার নাই। ওকে, সৃজনশীলতার বিষয়টাই হচ্ছে আলাদা, কিন্তু এখানে এই সরকারি সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে দরকার নাই, এটা বোঝা যাচ্ছে। আরেকটা প্রশ্ন দেখো, মূল্যবোধ পরীক্ষা করে, কি পরীক্ষা করে দেখো তো? ভালো মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা অনৈতিকতা, সবগুলো। এটাতে কোনটা হতে পারে? এটা তো তোমার হচ্ছে 4, মানে হচ্ছে সবগুলো, এটা দেখলেই বোঝা যাচ্ছে ভালো মন্দ, ভালো মন্দ আর ন্যায় অন্যায়, এই কি নৈতিকতা অনৈতিকতা, এখানে দেখো আমাদের বোঝা যাচ্ছে যে সবগুলো। তো এই ধরনের কিছু প্রশ্ন আছে। এখন আমাদের যেটা সমস্যা হয়ে যায়, ধরো তোমার 10টার মধ্যে তুমি দেখা গেল এই ধরনের তুমি অ্যান্সার দিতে দিতে কয়টা দিয়ে দিলা? তুমি 10টাই দিয়ে দিলা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তোমার কয়টা টিকলো? কয়টা টিকলো? ধরো তোমার 4টা টিকলো, কিন্তু ভুল হয়ে গেল কয়টা? 6টা ভুল হয়ে গেল। এখন 6টা ভুল হলে তোমার কিন্তু কয়টা যাবে? 3 নম্বর চলে যাবে। তাহলে শেষ পর্যন্ত তোমার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে কত থাকে? 1 থাকে। হ্যাঁ, এইটাই হয়ে যাচ্ছে তোমাদের সবচেয়ে বড় সমস্যা, তাই না? কি মনে হয়? আমার মনে হয় এটা করতে গিয়ে তোমাদের সমস্যাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা করবা, যদি অতিরিক্ত কনফিউশন থাকে বা তুমি সঠিক উত্তরটা না জানো, তো আমি বলবো যদি তুমি 3টা পারো 3টা, বা 4টা পারলে 4টা, তাহলে এখানে তোমার অন্তত মার্কসটা একদম নির্দিষ্ট থাকবে, তোমার নেগেটিভ মার্কিং হয়ে 1 হয়ে যাবে না বা 2 হয়ে যাবে না, ঠিক আছে? তো যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো আমি 3টা ক্লাস নিব, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। আচ্ছা মাইক সবার অফ আছে তো? আমি তো নিজেই অফ করে দিয়েছি, কারো কি মাইক অন আছে? আমার সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তো আমরা 3টা ক্লাস নিচ্ছি। এই এই 3টা ক্লাস যখন নিব, মানে এখানে তো ধরো ব্যাকরণের মতো কোনো টপিক নেই যেটা যে বুঝাই দিব বা এরকম কিছু। তো আমি সাধারণভাবে আলোচনা করে যাব। তোমরা যেটা করতে হবে, তোমরা বই থেকে গুছিয়ে নিজেরা ভালো করে পড়ে নিতে হবে। আর অনেক প্রশ্ন আছে, প্রায় 1000-এর মতো মনে হয় প্রশ্ন আছে আমাদের প্রশ্ন ব্যাংকে, এগুলো অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন কি পড়া লাগবে, এবং আমরা সেটা শুরু করছি কি দিয়ে? মূল্যবোধ দিয়ে। তো বই থেকে সরাসরি কমন আসে কিছু প্রশ্ন, এবং চাইলে এটাতে কি ভালো মার্কস আমরা পেতে পারি। আমাদের কোনোভাবে কি করা যাবে না, একদম 10টাতে 10টা দাগায় কম করা যাবে না। হ্যাঁ, 3টাতে হয়ে যাবে। তো আমরা কোন বইগুলো ফলো করব দেখো, এসিউরেন্সের বইটা তুমি দেখতে পারো। হ্যাঁ, এটাতে একটু কম করে লেখা আছে, যদি থেকে থাকে এটা দেখতে পারো। এটার সাথে আবার তোমার ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা আছে। আর এখানে হচ্ছে বেসিক ভিউটাতে আমার মনে হয়েছে অন্য বই চাইতে ভালো লিখেছে। যাদের কাছে বেসিক ভিউ আছে তাদের জন্য এটা যথেষ্ট, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের জন্য। আর কারো কোনো আমি অন্যগুলা দেখি নাই, তো তোমাদের কাছে যদি কোনো ভালো মনে হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো যে এই বইটাতে ভালো আছে বা ভালো লেখা আছে, তোমরা সেটা বলতে পারো, ঠিক আছে? এখন আসো, আচ্ছা আমরা মূল্যবোধ দিয়ে ক্লাসটা শুরু করছি। প্রথম আসো মূল্যবোধ। মূল্যবোধ কি? প্রশ্নগুলো কি রকম আসছে দেখো, যেহেতু 3টা, মূল্যবোধ, নৈতিকতা, সুশাসন, তো দেখা যাচ্ছে তোমার ঘরে 3টা কি 4টা করে প্রশ্ন থাকে, আবার কখনো কখনো 2টো প্রশ্ন থাকে। হ্যাঁ, কারণ 3টা থেকেই তো প্রশ্ন আসছে। তো 41 BCS এ 3টা প্রশ্ন আসছে দেখো। মূল্যবোধের
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি? তো এখানে দেখো, পরিবর্তনশীলতা, বিভিন্নতা, আপেক্ষিকতা, উপরের সবগুলোই। তাহলে এটা কিন্তু অনেকটা ওই যে যেটা বলছিলাম ওখান থেকেই দেখো, পরিবর্তনশীলতা একটু পরেই বুঝবা আসলে মূল্যবোধের তোমার পরিবর্তনশীলতা মূল্যবোধের বৈশিষ্ট্য কিনা, কি মনে হয়? যদি আমরা এখনো ক্লাস করি নাই, কিন্তু তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো, মূল্যবোধ কি সেটা জানো, তাহলে মূল্যবোধ পরিবর্তন হয় কিনা? আচ্ছা, অনেকে না লিখছে, তাহলে তোমরা আসলে জানো না, ক্লাস করতে হবে। হ্যাঁ, জান্নাতুল ফারহানা লিখছে জি, হতে পারে, অবশ্যই হতে পারে। আচ্ছা, এটা তাহলে আলোচনা না করলে তোমরা বুঝবা না অনেকেই। মূল্যবোধ দৃঢ় হয়, এটা একটা প্রশ্ন, যে সুশাসনের মাধ্যমে, গণতন্ত্র চর্চার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, ধর্মের মাধ্যমে। তো এগুলো আসলে আমাদের ক্লাসের মধ্যেই আছে, স্লাইডগুলোতে আছে। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? একটা জিনিস খেয়াল করো, এখানে কি কি বলেছে? রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত সামাজিক মূল্যবোধ, ইতিবাচক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। এটাও স্লাইডে চলে আসছে। তো আশা করি আমাদের স্লাইডগুলো দেখে ফেললে বা ক্লাসটা করে ফেললে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা হয়ে যাবে। 40-তে আসছে মূল্যবোধ কি। 38-এ আসছে ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে কোত্থেকে? মূল্যবোধ পরীক্ষা করে, আমি এখানে তোমার অপশনগুলো দিই নাই। 37-এ ওই যে যেটা আলোচনা করেছিলাম, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়, আর আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? 36-এ, তারপর আর আলোচনা করছি না, 36-এও 3টা প্রশ্ন আসছে। তাহলে আমরা কি দেখতে পেলাম বলতো? গড়ে কয়টা প্রশ্ন দেখলাম? একটা বিসিএস ছাড়া বাকিগুলোতে আমরা গড়ে কয়টা প্রশ্ন দেখলাম? 3টা প্রশ্ন দেখছি। তাহলে দেখো, শুধু মূল্যবোধ থেকেই তুমি চাইলে 3টা প্রশ্ন কমন ফেলতে পারো। 3 নাম্বার কিন্তু অনেক, এবং মূল্যবোধ টপিকটা খুব ছোট, খুবই অল্প। ভ্যালিউ বা মূল্যবোধ, মূল্যবোধ শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালিউ, এবং এটা হচ্ছে 3টি ল্যাটিন শব্দের ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে। একটা হচ্ছে ভ্যাল অর্থাৎ স্ট্রেংথ বা শক্তি, এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, খেয়াল করো, ল্যাটিন শব্দ। ওকে, ভ্যাল অর্থাৎ মূল্য, অর্থ বা মূল্য, আর হচ্ছে ভ্যালু অর্থাৎ হচ্ছে ভ্যালর বা সাহস। তাহলে এই সামষ্টিকভাবে এই শব্দগুলোর অর্থ হচ্ছে সব কি? উত্তম জিনিস, মানে সবকিছু কি? ভালো জিনিস, সমাজের জন্য, নিজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য যেটা ভালো, সেটাই হচ্ছে তোমার কি? সব উত্তম জিনিসের সমন্বয়টাই হচ্ছে তোমার কি কি মূল্যবোধ। তো মূল্যবোধ দেখো, মূল্যবোধ হচ্ছে মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে তোমার মূল্যবোধ। মানে হচ্ছে মানুষের আচার ব্যবহার, ধ্যান ধারণা, চাল চলন, তোমার এই সব কিছুই কোন জিনিসটা নিয়ন্ত্রণ করে? এই ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি স্বরূপ হচ্ছে কি? মূল্যবোধ। তাহলে দেখো তো, মূল্যবোধ কি কোনো আইন? কি মনে হয়? কি বলছে দেখো, আচার ব্যবহার, ধ্যান ধারণা, চাল চলন। চাল চলন, আচার ব্যবহার, ধ্যান ধারণা, চাল চলন, এগুলো সবগুলো কিন্তু তুমি তোমার পরিবার থেকে শিখে আসবা। হ্যাঁ, ধরো আমাদের সমাজে তুমি দেখবা এক এক ধরনের আচার ব্যবহার, এক একজনের ধ্যান ধারণা, এক একজনের চাল চলন একরকম, সবার একই রকম না। হুম, কিছু বিষয় আছে, যেমন তুমি ধর্ষণ করতে পারবে না, এটা সবার জন্য সমান। কিন্তু তোমার কি পোশাক কি নির্দিষ্ট, বা তোমার আচার আচরণ কি নির্দিষ্ট? তোমার পোশাক, আচার আচরণ, চাল চলন, এগুলো কিন্তু তোমার কি নয়? নির্দিষ্ট নয়। দেখা যাচ্ছে এটা তুমি যেটা শিখে আসছো তোমার পরিবার থেকে, বা তুমি যেটা ধারণ করছো সেটা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমার মূল্যবোধ। তাহলে মূল্যবোধ কি নয়? মূল্যবোধ কোনো আইন নয়। আবার এর বিরোধিতা করাও কি নয়? বেআইনি নয়। এটা মূলত একটা কি এটা কি? এটা মূলত একটা সামাজিক নৈতিকতা। তাহলে এটাও একটা প্রশ্ন আসতে পারে, লাস্ট লাইনটা, যে মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে এক প্রকার সামাজিক নৈতিকতা, রাষ্ট্রীয় নৈতিকতা, বা আইনত, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা দেখেও আমরা কি কি বুঝতে পারছি? এটা এক ধরনের সামাজিক নৈতিকতা। এই ঘুম আসতেছে কারো? আগে তো ঘুম আসতো তোমার 11টা 12টা বেজে যাইতো, এই জন্য। এখন কি ঘুম আসতেছে? মেসেঞ্জার চালাইতেছো কারা বলো তো? ফেসবুক মেসেঞ্জার। 3 নাম্বার পেয়ে যাবা, কিন্তু 3 নাম্বার না পেলে 2 নাম্বার অবশ্যই পাবা।
চলে আসছি, এই প্রশ্নটা তোমার আসছে 41-এ। দেখো খেয়াল করো, 41-এর প্রশ্নটা একটু আগে বলেছো এবং অনেকেই ভুল করেছিলে। সেটা কি দেখো, মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর পরিবর্তনশীলতা। মানে হচ্ছে তোমার সমাজ যখন পরিবর্তন হবে, এটার সাথে সাথে মূল্যবোধও কি পরিবর্তন হবে। একটা সময় এই ধরো এদিকে ধরো ভারত বাংলাদেশে এই অঞ্চলে তোমার নারীদের কি পড়াশোনার সুযোগ ছিল, বের হতে পারতো? কি মনে হয়? পড়াশোনার সুযোগ তেমন ছিল না। মানে দুই একজন করে যখন বের হচ্ছে, তারা কিন্তু অনেক প্রতিকূলতা, তোমার প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ওই অবস্থানে পৌঁছেছে, এবং তারাই ধরো অন্যদের উপর ভূমিকা পালন করেছিল যেন অন্য নারীরাও কি করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো তখনকার মূল্যবোধ তাহলে কি ছিল? তখনকার মূল্যবোধ ছিল মহিলাদের কি লাগবে না, বা নারীদের কি লাগবে না, পড়াশোনা লাগবে না। বুঝতে পারছো বিষয়টা? এমন না যে বিষয়টা আইন করে বন্ধ করা ছিল। বুঝতে পারছো? মানে এটা মূল্যবোধের একটা অংশ ছিল। যেমন ধরো বাল্যবিবাহ, তারপর ধরো তোমার সতীদাহ, এগুলো কি ছিল আসলে? সতীদাহ কি তোমার একেবারে আইন করা বিষয় ছিল যে হ্যাঁ, মানে স্বামী যখন মারা যাবে স্ত্রীকেও তোমার পুরাই ফেলতে হবে, এরকম কোনো কিছু ছিল নাকি? এটা একটা সামাজিক বিষয়, মানে হচ্ছে তোমার মূল্যবোধের অংশ ছিল যে তাকে এখন আমরা কি দিয়ে দিব, তাকে এখন আমরা মানে দাহ করে ফেলবো হাজবেন্ডের সাথে। হ্যাঁ, তাহলে মূল্যবোধের অন্যতম বিষয় হচ্ছে পরিবর্তনশীলতা। তোমার আজকে যেটা মূল্যবোধ, আজকে যেটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে, কাল সেটা বা আরো পরে সেটা কি নাও হতে পারে, সেটা মূল্যবোধের অংশ নাও হতে পারে, সেটা আস্তে আস্তে কি হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে আমাদের যে একটা প্রশ্ন আসছে কোথায় 41-এ, যে মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তাহলে পরিবর্তনশীলতা মূল্যবোধের বৈশিষ্ট্য কি না বলো তো? পরিবর্তনশীলতা মূল্যবোধের বৈশিষ্ট্য, মানে মূল্যবোধ কি হতে পারে, পরিবর্তন হতে পারে। যেমন সতীদাহ, তারপর হচ্ছে বাল্য বিবাহ। হ্যাঁ, এই সিনেমাটা দেখছো? এটা হচ্ছে ওয়াটার মুভির একটা দৃশ্য, এটা দেখতে পারো, খুব সুন্দর একটা সিনেমা, দীপা মেহতার পরিচালনা। এটা যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা। কারণ হচ্ছে খালি পড়ালেখা করলে হবে না, আবার পড়ালেখা না করলে হবে না। তো পড়ালেখা যদি অনেক অনেক করো, মাঝখানে মাঝখানে কি প্রয়োজন, তোমার বিনোদন প্রয়োজন আছে। ওয়াটার, ওয়াটার সিনেমার নাম হচ্ছে ওয়াটার, ঠিক আছে? জন আব্রাহাম আছে। তো দেখো, বাল্যবিবাহ, সতীদাহ, একসময় এগুলো কি ছিল, মূল্যবোধের অংশ ছিল। তো যখন আস্তে আস্তে কি হলো, সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে গেল। বরং এখন হচ্ছে তুমি যদি বাল্যবিবাহ দাও, সেটা কি, সেটা শুধু যে মূল্যবোধের বিষয় তা না, এখন কিন্তু এটা আইনত কি আছে, সতীদাহ বাল্যবিবাহ এগুলো একসময় এখন তোমার আইনত নিষিদ্ধ আছে, অপরাধ। হ্যাঁ, তাহলে আক্ষরিক অর্থে আমরা মূল্যবোধ বলবো ব্যক্তির জ্ঞান গর্ভ আচরণকে বোঝায়, যেটা তোমার মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান, যে আচরণে তোমার কি আছে, মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান। তো মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা তোমার এক একজন এক এক ভাবে দিয়েছে। হুম, তো মূল্যবোধ হলো তোমার মানুষের আচরণ পরিচালনাকারী নীতি মানদণ্ড, যেমন স্বাধীনতা, ন্যায় নীতি, সততা। হ্যাঁ, তো এগুলা হচ্ছে তোমার, তোমার যখন তুমি যখন অর্থাৎ মূল্যবোধ তোমার আচরণগুলো কি করবে, পরিচালনা করবে, যে তুমি সৎ কিনা, হ্যাঁ, তোমার মধ্যে ন্যায় নীতি আছে কিনা। এখানে কিছু সংজ্ঞা দেয়া আছে মূল্যবোধের, তোমার বিভিন্ন সমাজবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন। তো এখানে এগুলো আমার মনে হয় সবগুলো দরকার নেই, এটা বিরাট একটা সংজ্ঞা, তো কে লিখছে এই পুরো সংজ্ঞা দিয়ে কে বলেছেন এটা আসবে না। এজন্য আমি বলবো যেগুলো ছোট ছোট সেগুলো একটু খেয়াল করবা, অনেক সময় আসে। যেসব কাজ, সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি মানুষের শুভ বুদ্ধির, সেসব না, এটা হবে মূলত যেসব ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় তা হলো মূল্যবোধ, এটা বলেছেন স্টেইনবেক। আরটি শেফার বলেছেন ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ। এই দুটো একদম ছোট ছোট, যেহেতু এগুলো ভালো করে একটু মনে রাখো। মিস্টার উইলিয়াম বলেছেন মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, যেহেতু কিসের সাথে সম্পর্কিত নয়, আইনের সাথে সম্পর্কিত নয়। কারণ তোমার যদি এটা
আইনত অপরাধ হতো বা আইনের সাথে সম্পর্কিত হতো, তখন কিন্তু তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা তুমি করতে পারবা না। পারবা? যা ইচ্ছা তা করতে পারবা না, করলেই তোমার কোথায় নিয়ে যাবে? সোজা 14 শিকের ভেতরে ঢুকাই দিবে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। আচ্ছা, তারপরে জিকেট ফ্র্যাঙ্কেল বলেছেন মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের, তোমার এটা হচ্ছে ঐক্যের বোধ হবে। ঠিক আছে, এগুলো লাগবে না তেমন। তো মূল্যবোধের উৎসগুলোর মধ্যে কি কি আছে দেখো, তুমি মূল্যবোধ কোত্থেকে শিখবা খেয়াল করো। পরিবার, গোষ্ঠী, সমাজ, বিদ্যালয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিষ্ঠান, ধর্ম, বই ইত্যাদি। এই সবকিছু থেকে তুমি কি করবা? তুমি তোমার মূল্যবোধ শিখবা, অর্থাৎ তোমার যে আচার আচরণ, তুমি কার সাথে কেমন আচরণ করবা বা তুমি কোনটা ধারণ করছো, সেটাই হচ্ছে তোমার কি মূল্যবোধ। তো মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো দেখো, সামাজিক মাপকাঠি, যোগসূত্র সেতু বন্ধন, তারপর হচ্ছে তোমার নৈতিকতা প্রাধান্য, বিভিন্নতা, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা। নৈর্ব্যক্তিকতা মানে হচ্ছে তোমার বস্তুনিষ্ঠতা। বয়স এবং সময়, যদি এটা আসে প্রশ্ন হিসেবে আসতে পারে কিভাবে দেখো, মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে কি? বয়স, সময়। আহমেদের কাছে এখন যেটা সঠিক, আহমেদের কাছে এখন যেটা সঠিক, ওর মা বাবার কাছে ওটা কি নাও হতে পারে। সেই কাজকর্ম সঠিক নাও হতে পারে, ভুলও হতে পারে, তাই না? আবার আজকে আহমেদ যেটাকে সঠিক বলে ভাবছে, আহমেদ যখন নিজে যখন পিতা হয়ে যাবে বা সময়ের সাথে সাথে সে যখন বয়স্ক হয়ে যাবে, তখন সেটা তার কাছে কি মনে হতে পারে? সেটা তার কাছে ভুল মনে হতে পারে। ঠিক আছে, তাহলে মূল্যবোধ কিসের সাথে কি পরিবর্তন করে? বয়স এবং সময়। ঠিক আছে, তাহলে বলতো, তাহলে মূল্যবোধ আপেক্ষিক কিনা নাকি স্থায়ী, একদম নির্দিষ্ট কোনটা? নির্দিষ্ট কিনা? নির্দিষ্ট নয়। তাহলে ওই যে একটা প্রশ্ন প্রথম দিকে করেছিলাম যে মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা, বিভিন্নতা, আপেক্ষিকতা, সবগুলো। এখন আমাকে বলো তাহলে কোনটা? পরিবর্তনশীলতা, বিভিন্নতা, আপেক্ষিকতা, উপরে সবগুলো। সবগুলো হবে, সবগুলো। আপেক্ষিক কেন হবে? আপেক্ষিকও কি, আপেক্ষিকতাও মানে মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে হচ্ছে আপেক্ষিকতা মানে কি, যেটা তোমার স্থায়ী না, আজকে যেটা মনে হচ্ছে কালকে সেটা তোমার কি নাও হতে পারে, মনে সঠিক মনে নাও হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো মূল্যবোধ তাহলে পরিবর্তনশীল, তারপর বিভিন্নতা বিদ্যমান, আপেক্ষিকতাও কি মূল্যবোধের একটা বৈশিষ্ট্য। তাহলে সবগুলোই বুঝতে পারছো? তাহলে বয়সের সাথে মূল্যবোধের কি ঘটে? পরিবর্তন ঘটে। এখন আসো, এটা কি বলেছে দেখো, তোমার এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো। সত্য এবং ন্যায় আমাদের চিরন্তন মূল্যবোধ কি? যতই সময়ের সাথে তোমার পরিবর্তন ঘটুক না কেন, চিন্তা ভাবনার পরিবর্তন ঘটুক, সময় যাক, বয়স হোক, যেটাই হোক না কেন, যদি বলা হয়ে থাকে যে আমাদের চিরন্তন মূল্যবোধ কি, মানে তোমার কিন্তু সবকিছুতেই তোমার যেটা শেখাবে সেটা হচ্ছে তোমার কি, সত্য এবং ন্যায়। ঠিক আছে, ট্রু এবং জাস্টিস, ট্রুথ এবং জাস্টিস। তাহলে এই প্রশ্নটা তোমার 37-এ আসছে, আবারও কি আসতে পারে, তবে একটু ভিন্ন ভাবেও আসতে পারে। বুঝো নাই, জাস্ট একটু ঘুরাই ঘাড়াই অন্যভাবেও দিতে পারে। তাহলে আমাদের চিরন্তন মূল্যবোধ কি হবে? সত্য এবং ন্যায়। নেক্সট আসো, তাহলে মূল্যবোধ কিভাবে গড়ে ওঠে? মূল্যবোধ যেটা যেভাবে গড়ে ওঠে সেটা হচ্ছে তোমার দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। মানে তোমার পিতামাতা যেটা শিখে আসছে সেটাই কি, সেটাই আবার তোমাকে কি করছে, শেখাচ্ছে। বা বা ওনাদের পিতামাতা থেকে যেটা শিখে আসছে সেটা না শিখালেও দেখা যাচ্ছে ওনারা পরবর্তীতে আস্তে আস্তে যেটা শিখছে, তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, জব করে হোক, আস্তে আস্তে তোমাকে উনি যেটা সত্য এবং ন্যায় মনে করছে, উনি যেটাকে তোমার
সঠিক মনে করছে সেটাই আবার তোমাকে কি করছে, শেখাচ্ছে। আবার যেটা হয়ে থাকে তুমি সেটা শিখছো ঠিক আছে, কিন্তু তুমি যখন আবার বড় হচ্ছ আস্তে আস্তে তোমার মধ্যে সেটা কি, সেই ধ্যান ধারণা ঠিক নাও থাকতে পারে, সেটা আস্তে আস্তে কি হতে পারে, তোমার মধ্যে চেঞ্জও আসতে পারে। তো মূল্যবোধ গড়ে ওঠে কিসের মাধ্যমে, দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। যেমন বিভিন্ন দেশে তোমার কি লিভ টুগেদারটা কি নর্মাল, তাই না? আমাদের এই যে খেলোয়াড়রা যারা আছে, মেসি মনে হয় বিয়ে করে ফেলছে তাই না, তাও বাচ্চা কাচ্চা নিয়ে পরে মনে হয় বিয়ে করছে, এরকম কিছু না নাকি? রোনালদো মনে হয় এখনো করে নাই, করছে? রোনালদো মনে হয় করে নাই, নাকি করে ফেলছে? মেসি ভালো। আচ্ছা। তো কিন্তু আমাদের দেশে তুমি যদি এরকম কিছু করো তাহলে তোমার নিশ্চয়ই ভালো কেউ বলবে না, তাই না? তো মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে, তোমার মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। এখনো বান্ধবী ওকে? তো মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য, এটা অলরেডি অনেকবার বলে ফেলছি, কি? মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা, এবং এই প্রশ্নটাই কোথায় আসছে, 41-এ আসছে। হুম। 5টা কই, 4টা মনে হয় ছিল, এখন মনে হয় আরো 2টা আসবে বোধহয়, 6টা হবে। যেমন দেখো, প্রতিটা সমাজের কি রয়েছে, নিজস্ব মূল্যবোধ রয়েছে। হ্যাঁ, এবং কিরকম, দেখো মুসলিম প্রধান দেশগুলোতে, সব দেশে না, আবার যেমন ধরো সৌদি আরব বা আরো অন্যান্য দেশে, তোমার একজন পুরুষের তোমার 4টা বউ থাকবে বা 2টো থাকবে বা 3টা থাকবে, এটা কি খুব নর্মাল কিনা বলো তো? এটা একেবারেই নর্মাল। হ্যাঁ, প্রতিটা সমাজের নিজস্ব মূল্যবোধ, তার মানে এইটা কিন্তু তার কাছে খারাপ মনে হবে না। ঠিক আছে, ঠিক আছে, সরি। তো কিন্তু আমরা টোডা উপজাতির নাম শুনেছি কিনা? টোডা উপজাতি, ওই উপজাতির একটা বৈশিষ্ট্য কি? হ্যাঁ শুনছো, একটা তাও একটা নির্দিষ্ট কারণেই শুনছো, এবং ওটা মনে রাখে না, 2 স্বামী না, 5টা স্বামী না, এটা হচ্ছে বহু স্বামী। মানে হচ্ছে তোমার এখানে মহিলারা অনেকগুলো কি নিতে পারে, হাজবেন্ড থাকতে পারে। তো এটা হচ্ছে একটা টোডা পরিবার, নিচেরটা। আর এটা হচ্ছে তোমার একটা যে কোনো একটা মুসলিম দেশের পরিবার। তো এটা নিশ্চয়ই আমাদের মুসলিম সমাজে কোনোভাবেই মেনে নিবে না, যেটা টোডা উপজাতির, এই যে ও আস্তাগফিরুল্লাহ বলে ফেলছে, হ্যাঁ মাজরেহা, কিন্তু ওদের কাছে কি এটা আস্তাগফিরুল্লাহ বলো তো? সায়েদ মাজরেহার কাছে কিন্তু এটা আস্তাগফিরুল্লাহ না। কোনটা? প্রথমটা আস্তাগফিরুল্লাহ না। হ্যাঁ, কেন? ওই যে আমরা ওভাবেই বেড়ে উঠেছি, ওর কাছে তাহলে মূল্যবোধ কোনটা বলো তো? ওর কাছে হচ্ছে, বা আমাদের কাছে হচ্ছে প্রথমটা নর্মাল, এটা আমাদের মূল্যবোধ। কিন্তু এটা হচ্ছে কাদের মূল্যবোধ? টোডা উপজাতির। ওদেরকে এই মহিলারা যদি বলো যে দেখো এ লোকের 4টা বউ, সে কি বলবে? সে বলবে আস্তাগফিরুল্লাহ। না, পরিমণির জন্য নরমাল না, কেন শোনো, পরিমণি কিন্তু একসাথে কয়জন, এভাবে একসাথে 3টে একসাথে বিয়ে করে নাই, ঠিক আছে? ও যদি 3টে এভাবে একসাথে বিয়ে করতো এটা ওর জন্য নর্মাল হতো না। সে একজনকে ডিভোর্স দিয়ে বা একজনকে ছেড়ে আরেকজনকে, মানে এট এ টাইম আমাদের সমাজে বা আমাদের দেশে কোনোভাবে এরকম থাকা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, 1 বাই 1। তো দেখো, মূল্যবোধ শিক্ষা শুরু হয় কোত্থেকে, এটা আসে, এটা প্রশ্ন থাকতে পারে। মূল্যবোধ শিক্ষা শুরু হয় তোমার পরিবার থেকে, ঠিক আছে? আসলে নিজের গুলো ঠিক অন্যগুলো ঠিক না, বিষয়টা হচ্ছে মূল্যবোধ, বিষয়টা কি তোমার সমাজে তুমি যেটা শিখে আসছো, তোমার সমাজে যেটা তোমাকে শিখাচ্ছে, যেটা নর্মাল মনে হয়েছে, সেটা তোমার সমাজের জন্য কি মূল্যবোধ, ঠিক আছে? বুঝতে পারছো? এজন্য বলছে প্রতিটা সমাজের কি রয়েছে, নিজস্ব মূল্যবোধ রয়েছে। দেখো আইন জিনিসটা ভিন্ন, মানুষ খুন করা কিন্তু প্রতিটা সমাজের জন্য কি হবে, মানুষ খুন করা প্রতিটা সমাজের জন্য সেটা কি হবে, অপরাধ হবে। কিন্তু এক লোকে 4টা বিয়ে করা বা এক মহিলার 3টা বিয়ে করা, এটা কি নয়, এটা তোমার আইন বা কোনো ক্রাইম নয়, এটা হচ্ছে তোমার মূল্যবোধের বিষয়। কারাগার, কারাগার মূল্যবোধের শিক্ষা প্রদান করে। তো এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কারাগার
কিসের শিক্ষা প্রদান করে? তাহলে কিসের? মূল্যবোধের। ঠিক আছে, কারণ কি কারাগারে গিয়ে তুমি কি হচ্ছ, একটা সেফ হোম, এটা তোমার সংশোধন করে। ঠিক আছে, ধর্মীয় শিক্ষা ও নাগরিকতার শিক্ষার ধারণা পাওয়া যায় কোত্থেকে? মূল্যবোধের শিক্ষা থেকে। দেখো, ধর্মীয় শিক্ষার যে বিষয়টা বা নাগরিকতার শিক্ষার বিষয়টা তোমরা তোমরা আমরা কিন্তু মানে তোমার প্রাতিষ্ঠানিকভাবে ওভাবে পাই সেটা না। ধর্মীয় শিক্ষা তোমার একদম প্রথম থেকে ঘর থেকে যে যে ধর্মের সেটা কিন্তু কোত্থেকে দেওয়া হয়? পরিবার থেকে দেওয়া হয়। এবং আমাদের মূল্যবোধের মধ্যে কিন্তু তোমার এটা অনেক বেশি কি করছে, ধর্মীয় শিক্ষাটাই সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। মানে তোমার অনেক কিছুই করতে ইচ্ছা করছে, হ্যাঁ, অন্যায় কাজ বা যেটা হোক, অন্তত কিসের কারণে হলো তুমি করবা না বা করো না? আমরা সবার আগে কোন বিষয়টা ভাবি? হ্যাঁ, অনেক ইফেক্ট ফেলে। মানে আইন তো আছে, আইনের আগেও অনেকের কাছে ধর্মীয় বিষয়টা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, রিলিজিয়ন। মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে কি করে? মূল্যবোধ হস্তান্তর করে। খুব স্বাভাবিক। এবং আমার কি মনে হয় জানো, সবচেয়ে বেশি কে হস্তান্তর করে জানো? মানে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখবা নারীরা বেশি আরেক নারীরে বেশি হস্তান্তর করে। মানে বলে আসে, আমরা এরকম করছি না, আমরা ওইরকম করছি না, হ্যাঁ আমরা এভাবে চলছি না। বুঝতে পারছো? এটা কে বলছো? জান্নাতুল স্নিগ্ধা, ঠিক? ও কি বিবাহিত? স্নিগ্ধা, নেক্সট আসো, সামাজিক অবক্ষয়। তাহলে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় কি করা? রোধ করা। এখানে রোধে করা চলে আসছে। কারণ কি? মূল্যবোধ জিনিসটাই তো ভালো, সুন্দর, সত্য, ন্যায়। তো সত্য এবং ন্যায়ের পক্ষে যখন তুমি থাকবা, নিশ্চয়ই সেখানে এই জিনিসটা থাকবে না, কোনো অবক্ষয় থাকবে না, তাই না? বুঝতে পারছো? তাহলে যদি এই প্রশ্নটা আসে যে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কি, অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা মানে অস্থির একটা মনোভাব আছে, মানে আরেকজনের প্রতি বিরক্ত হওয়া। তুমি দেখবা আমরা সবসময় আমরা অধস্তনের প্রতি বিরক্ত, রাগ এগুলা ছাড়ি। মানে পরিবারের যে সবচেয়ে একটু শক্তিশালী, যে টাকা পয়সা ইনকাম করে, সে আরেকজনের উপরে, সে আরেকজনের উপরে, এবং দেখা গেল স্ত্রী দেখা গেল শেষ পর্যন্ত যে কাজের মেয়ে তার উপরে ঝাড়ে। হুম। কিন্তু একটা মানুষ যদি সহনশীল হয়, হ্যাঁ, এই শিক্ষাটা যদি সে পেয়ে থাকে, তাহলে সে কিন্তু এই কাজগুলো, অনেক কাজ আছে সে করে না, হ্যাঁ, অনেক কিছুতে সে সহনশীল থাকে। ঠিক আছে, আচ্ছা প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, এগুলা নিয়ে অন্যদিন কথা বলবো আমরা, সমস্যা নাই। প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটি হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি হচ্ছে পেশাগত মূল্যবোধ। হুম। আর সভা সমিতি, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে আমাদের কি হয়? আমাদের মূল্যবোধ জাগ্রত হয়। মানে তুমি যে খালি পরিবার থেকে শিখবা, বই থেকে শিখবা, বিষয়টা সেটা না। এই যে সভা সমিতি হচ্ছে, সামাজিক অনুষ্ঠান হচ্ছে, প্রতিষ্ঠান বিভিন্ন রকমের, এই সবকিছুর মধ্য দিয়ে আমাদের কি জাগ্রত হবে? মূল্যবোধটা জাগ্রত হচ্ছে। এগুলো কোনো কিছুই কিন্তু খারাপ কিছুর জন্য করা হয় না, তাই না? আমি ওয়াজের কথা আর বললো না, সে কথা ভিন্ন। ওয়াজ যদি ভালো মানের হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমানে যে ওয়াজ বা যেগুলো দেখা যায় ফেসবুক টেসবুকে আসে, এগুলো আসলে খুব একটা মূল্যবোধ শিক্ষা দেয় আমার মনে হয় না। মানব মনের সুকোমল বৃত্তি তোমার প্রকাশের মূল্যবোধ হচ্ছে নান্দনিক মূল্যবোধ। আর যে মূল্যবোধ মানুষের বাহ্যিক ব্যক্তিত্বকে গড়ে তোলে সেটা হচ্ছে বাহ্যিক মূল্যবোধ। দেখো, তুমি কি পোশাক পরতেছো, এটা কিন্তু অনেকটা তোমার শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ। আমরা কিন্তু পোশাক দিয়ে মানুষকে কিন্তু অনেকটুকু বুঝি না যে এই মানুষটা কেমন হতে পারে। যদিও একটা, আমি আসলে সমালোচনা করছি না, আমার মনে হয় আর কি, যে যেমন ধরো একটা সময় কে ধার্মিক এটা কিন্তু বোঝা যেত কিভাবে? যারা একটু মানে ধর্মীয় বিশ্বাসে মেনে চলতো ওরা কিন্তু বোরকা পরতো, হিজাবও পরতো। কিন্তু
এখন যেটা হয় মানে আসলে যারা হিজাব পরে আমি সবাইকে বলছি না, আবারও বলছি এটা, এখন কিন্তু আসলে বোঝা যায় না কে ধর্মীয় কারণে পড়েছে, কে এমনি পড়ছে, কে ফ্যাশনের জন্য পড়ছে, তাই না? হ্যাঁ, আগে কিন্তু বোঝা যেত, ধরো আজ থেকে বেশি না, 10-12 বছর আগেও কিন্তু বোঝা যেত, সবাই পড়তো না আসলে। হ্যাঁ, এখন মানে এটা আসলে অনেক ভাবেই পড়ে, অনেক এখন মূল্যবোধ মানে আমার কেন যেন মনে হয়, ধরো মূল্যবোধটা আগে কেমন ছিল, সতীদাহ, বাল্য বিবাহ, এগুলো পরিবর্তন হতে অনেক সময় লেগেছে, তাই না? সময় লেগেছে, এখন হচ্ছে মূল্যবোধ মানে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, চুল স্ট্রেট না থাকলেও অনেকে পরে। তো মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে তোমার সংস্কৃতি। কিরকম? ধরো সংস্কৃতি কি, আগে সেটা বলো। সংস্কৃতি হচ্ছে তোমার যেটা তুমি ধারণ করো, তাই না? মানে হচ্ছে, আচ্ছা সংস্কৃতি নিয়ে স্লাইড আছে, সেটা আসছি। যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন, কোন দুটো দেশের পতাকা আছে দেখো তো। এটা একটা তোমার প্রশ্ন হতে পারে, আসতেও পারে, এটা এখন পর্যন্ত আসে নাই। ভারত এবং চীন, এ দুটো দেশের মূল্যবোধ অনেক পুরাতন। তোমার হিন্দু ধর্মকেই বলা হয়ে থাকে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন। সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে পুরাতন, ঠিক আছে? সংবিধান মানুষের রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ গঠনের দিক নির্দেশক হিসেবে কাজ করে সংবিধান। আবার খেয়াল করো, কোন জীবনে? সামাজিক জীবনে না, কোন জীবনে? রাষ্ট্রীয় জীবনে। তাহলে রাষ্ট্রীয় শব্দটা যেহেতু আসছে, তাহলে তোমরা কোন জিনিসটা মনে রাখবা? সংবিধান। তাহলে মানুষের রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ গঠনের দিক নির্দেশক হিসেবে কাজ করছে সংবিধান। মানে তোমার হচ্ছে আইন, মূলত আইনটা কাজ করছে রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ। কারণ তুমি রাষ্ট্রের অনেক কিছুই কিসের জন্য মেনে নিচ্ছ? আইনের কারণে। যেমন তোমার ভ্যাট দিতে ইচ্ছা করবে না, মনে হবে আমি ইনকাম করছি, আমি কেন দিব, কিন্তু এটা তুমি কেন দিবা? তুমি এটা দিতে বাধ্য, তাই না? তারপর দেখো, কল্পনা প্রসূত মূল্যবোধের অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, কলা মানে শিল্পকলা, ধর্ম। আর সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ, দেখছো এই প্রশ্নটা আসছে। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ: বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা। তাহলে প্রশ্নটা একটু ঘুরাই আসছিল কিভাবে, যে মূল্যবোধ গুরুত্বপূর্ণ নয় সেটা কি ছিল? সৃজনশীলতা ছিল, তাই না? বুঝতে পারছো? তাহলে অন্যভাবে ঘুরাই দিতে পারে যে কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ, একটা থাকতে পারে শুধু জবাবদিহিতা থাকতে পারে, বাকিগুলো সৃজনশীলতা এই সেই এরকম আরো তিনটা দিতে পারে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ নয়। মূল্যবোধের একটি প্রকার হচ্ছে তোমার সুশাসন। আচ্ছা, অবশ্যই সুশাসন। তোমার যদি মূল্যবোধ না থাকে তাহলে সেখানে কি থাকবে না? সুশাসন থাকবে না। সুশাসন কেন থাকবে না? মূল্যবোধ যদি না থাকে তাহলে তুমি কি হবে না? সবকিছুতে চুরি ধারি বাটমারি স্বজনপ্রীতি, যেটা আমাদের দেশে হয়ে আসছে, এবং আমাদের দেশে বারবার বলা হচ্ছে যে আমাদের দেশের মূল্যবোধের অনেক বেশি কি হচ্ছে, অবক্ষয় হচ্ছে, তাই না? মূল্যবোধ নির্ধারিত হয় কিসের মাধ্যমে? নৈতিকতার মাধ্যমে। অনৈতিক কোনো কিছু নিশ্চয়ই, তোমার মূল্যবোধ যেহেতু সত্য এবং ন্যায়ের কথা বলে, তাহলে অনৈতিক কোনো কিছু কি হবে না, মূল্যবোধের অংশ হতে পারে? অবশ্যই পারে না। এখন আসো, মূল্যবোধের 10টি ভিত্তি বা উপাদান। ঘুমাই গেছো কে কে? তোমার স্যারের মতো বলতে হবে, যে যে ও মাঝে মধ্যে বলে যে তোমরা যে হাই তুলতেছো, পেটের ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তোমাদের, ঘুমাইও না। আর এই ক্লাসগুলো আসলে ব্যাকরণের মতো না তো, আমার খালি মনে হয় যেন রিডিং পড়া, কেমন যেন লাগে। তোমাদের কেমন লাগতেছে জানি না আমি, মানে ব্যাকরণ পড়াইতে পড়াইতে কোনো একটা কিছু বুঝাইতে বুঝাইতে অভ্যাস হয়ে গেছে, তো মনে হয় যেন এগুলো রিডিং আর কিছু না। হ্যাঁ, এখন ঘুমানোর টাইম না, বিশাল একটা কথা বলে ফেলছে। তো দেখো, মূল্যবোধের 10টি ভিত্তি বা উপাদান দেখো কি কি।
নীতি ও ঔচিত্যবোধ মানে কি? আচ্ছা, নীতির সাথে অবশ্যই কিসের সম্পর্ক আছে? ন্যায় অন্যায়ের সম্পর্ক আছে। তারপরে ঔচিত্যবোধ মানে কোনটা উচিত অনুচিত, হ্যাঁ, কোনটা ভালো মন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের আমরা পার্থক্য করতে পারবো, কারো ক্ষতি করব না, কটূক্তি করব না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে মূল্যবোধের একটা বৈশিষ্ট্য, তাই না? নীতি এবং ঔচিত্যবোধ। তাহলে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত। তাহলে দেখো তো কোনটা মূল্যবোধের বৈশিষ্ট্য বা উপাদান? ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের পার্থক্য করা সবগুলো। প্রশ্নটা দেখছো না এরকম কিনা? তাহলে কোনটা হবে? সবগুলো হবে। দেখো, নৈতিকতা মূল্যবোধ সুশাসনের প্রশ্নগুলো এরকম না? তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো তো, বেশিরভাগ প্রশ্নই কিন্তু কেমন, এরকমই। তারপর দেখো সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার কি? তোমার সামাজিক মূল্যবোধের রক্ষক, রাষ্ট্রের ভিত্তি। তারপর হচ্ছে তুমি যখন সমাজে বাস করবা, অবশ্যই তোমার সমাজ থেকে কি সুবিচার পাওয়ার অধিকার তোমার আছে। আবার সমাজের চোখে বা আইনের চোখে আমরা কি সবাই সমান, যেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। স্বাধীনতার রক্ষা কবচ, ব্যক্তি স্বাধীনতার, সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি। সমাজে বসবাস করি সকলের কি কি হবে? অবশ্যই সুবিচার পাওয়ার অধিকার আছে। আর হচ্ছে আইনের চোখে সবাই সমান। শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধকে সুদৃঢ় ও প্রগতির পথে এগিয়ে নেয়। তাহলে এই শৃঙ্খলাবোধ তোমার মূল্যবোধের একটা কি মূল্যবোধের ভিত্তি বা উপাদান। তাহলে তোমার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নিচের কোনটি মূল্যবোধের ভিত্তি বা উপাদান? শৃঙ্খলাবোধ থাকলো, সাথে আরো ধরো উশৃঙ্খলতা, এটা সেটা, এরকম অনৈতিকতা, এরকম আরো কিছু থাকলে তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই শৃঙ্খলাবোধ হবে। কারণ দেখো, তুমি যদি উশৃঙ্খল হও সেটা নিশ্চয়ই মূল্যবোধ না। মূল্যবোধ কি? তোমার ভালো কিছু, হ্যাঁ, যেটা নয় আর নাই বুঝতে পারবা। তাহলে উশৃঙ্খল, তুমি যাই এর এর এ- এ- এর বাসার এটা ছিঁড়ে ফেললা, ওর ওটা চুরি করলা, ওর ওটা ভেঙে দিয়ে আসলা। উশৃঙ্খলতা নিশ্চয়ই কি হবে না? মূল্যবোধের ভিত্তি হতে পারে না। তারপর হচ্ছে সহনশীলতা। তোমার মূল্যবোধ যেটা হবে, তোমার গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে তোমার কি? সহনশীলতা। তো আমাদের যে দেশে যেটা দেখি আমরা, মানে বিরোধী দলকে কোনোভাবে কি করতে পারে না, সহ্য করতে পারে নাকি পারে না আমাদের দেশে? মানে কোনোভাবে একবার ক্ষমতা দখল করতে পারলেই হয় আমি কি আজীবন বসে থাকবো, হ্যাঁ। তাহলে সহনশীলতা নেই বললেই চলে আমাদের দেশের, কিন্তু মূল্যবোধের একটা বৈশিষ্ট্য বা ভিত্তি হচ্ছে তোমার সহনশীলতা। তারপর হচ্ছে সহমর্মিতা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে তুমি যখন মূল্যবোধের একটা শিক্ষা বা ভিত্তি বা উপাদান হচ্ছে কি সহমর্মিতা। তোমার তো নিশ্চয়ই এটা মূল্যবোধ হবে না যে তুমি তারে যে পিটাই আসবা, হ্যাঁ, কেউ একজন রাস্তায় পড়ে গেছে তুমি তারে সাহায্য করবা না। এটা নিশ্চয়ই কি হতে পারে না? মূল্যবোধ শিক্ষা হতে পারে না। শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা কি? এই মূল্যবোধ আমাদেরকে শেখানো হয়ে থাকে যে তুমি সব ধরনের শ্রমের প্রতি কি থাকবা, তুমি সবাইকে, সকল শ্রমজীবী মানুষকে তুমি শ্রদ্ধা করবা। তাহলে সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আচ্ছা, এই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে? আগেই বলেছি, মানে শুধু রিডিং করে তো লাভ নাই, বিষয়টা হচ্ছে জানতে হবে। তোমরা নিজেরাই তো রিডিং করলে বুঝবা মানে কোনটি ভিত্তি বা উপাদান নয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা ভিত্তিগুলো কি কি পড়লাম, কি কি পড়ছি? নীতি এবং ঔচিত্যবোধ পড়েছি, সামাজিক ন্যায় বিচার পড়েছি, শৃঙ্খলাবোধ, এটা তোমার কি ভিত্তি তাও উপাদান, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন। এটা হচ্ছে তোমার গণতন্ত্রের পূর্ব সত্য, মানে হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান, কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার না করা এবং বিনা বিচারে আটক না রাখা। এই যে আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে, এটা এটা খেয়াল করো। আমাদের যেটা হয়, আমাদের দেশে যেটা হচ্ছে,
বিনা অপরাধে গ্রেফতার করছে কিনা? করছে। হ্যাঁ, আবার বিনা বিচারেও কি আটক রাখছে কিনা? রাখছে। কিন্তু এগুলো একটাও কি হবে না, একটাও মূল্যবোধ শিক্ষা নয়। ঠিক আছে, এগুলো সবগুলোই করছে। তাহলে ব্যক্তি স্বাধীনতা, সাম্য, অধিকার রক্ষার জন্য আইনের শাসন কি? আইনের শাসন অপরিহার্য। এখন তুমি যার হাতে আইনটা তুলে দিচ্ছ তার মূল্যবোধের ঠিক নাই, তাহলে সে নিশ্চয়ই কি করবে? আইনের কি করবে? আইনের অপব্যবহার করবে, তাই না? মূল কথা হচ্ছে, মূল কথা হচ্ছে ব্যক্তির মধ্যেই যদি তোমার কি থাকে, মূল্যবোধের অভাব থাকে, তাহলে সবকিছুতে গিয়ে সেটা কি হবে? সেটা সমস্যা ঘটাবে। সেটা রাষ্ট্রীয় জীবনে হোক, তোমার ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সবকিছুতেই সেটা কি হবে? সমস্যা হবে। আমরা সেটা আসছি ভাস্কর, টেনশন করো না তুমি। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, এটাও তোমার কি মূল্যবোধের ভিত্তি। হুম, তুমি যেহেতু একটা দেশের নাগরিক, তুমি যদি সচেতন হও, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ধরো, ধরো তুমি তোমার ঘরে ফ্যান চালায় রাখছো, ইচ্ছা মতো কারেন্ট অপচয় করতেছো, ট্যাপটা খোলা রাখছো। তো তুমি যদি ট্যাপটা খোলা রাখো, এখানে হয়তো বাইরের কেউ জানবে না বা তোমাকে জেলেও নিয়ে যাবে না, কিন্তু এটা কি আসলেই মূল্যবোধ হতে পারে? হবে না, তাই না? তাহলে নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, এগুলো হচ্ছে তোমার কি মূল্যবোধের ভিত্তি। তাহলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মেনে চলা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, যেটা আমাদের কি একেবারেই নাই, নিয়মিত কর প্রদান, সরকারি কাজে অংশগ্রহণ, সন্তানকে শিক্ষা দান করা, এগুলো সবগুলো কি তোমার মূল্যবোধের ভিত্তি। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সামাজিক নিরাপত্তা বিধান, রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, বেকার সমস্যার সমাধান, সহজ শর্তে ঋণ প্রদান। হ্যাঁ, আমাদের দেশে মৃতরাও দেয়, সবাই দেয় মোটামুটি ভোট। তাহলে আমরা ভিত্তি কি কি দেখলাম? তোমার মূল্যবোধের 10টা ভিত্তি বা উপাদান দেখতে পেয়েছি, এবং এটার মাধ্যমে সেটা শেষ। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব ও জবাবদিহিতা। মানে হচ্ছে আইনসভার মাধ্যমে জনগণকে সরকারের পরিকল্পনা জানাতে হবে। কারণ কি, তুমি সরকার গঠন করেছো, তুমি ভোট দিয়েছো, ঠিক আছে, তো নিশ্চয় তোমার কাছে তার কি থাকা উচিত? তার জবাবদিহিতা থাকা উচিত, এবং তার যে পরিকল্পনা সেটা অবশ্যই জনগণকে জানানো উচিত। এজন্য দেখো না, মাঝে মধ্যে তোমরা পড়ো না পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিংবা ধরো দ্বিবার্ষিক পরিকল্পনা, বা 15 বছরের জন্য করলে সেই পরিকল্পনা, তাই না? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা 10টা ভিত্তি বা উপাদান দেখেছি। এই 10টা মূল্যবোধের যে 10টা ভিত্তি বা উপাদান দেখেছি, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা, বই থেকে হোক, স্লাইড থেকে হোক, কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নটা যে কোনো ভাবে ঘুরাই পেঁচাই আসতে পারে, বা সহজ ভাবেও আসতে পারে। তো কোনোভাবেই যেন তোমাদের মধ্যে কি কাজ না করে, কনফিউশন কাজ না করে। কনফিউশন কাজ করা মানেই হচ্ছে ভুল উত্তর দিয়ে আসবা, আর ভুল উত্তর দেওয়া মানে সেটা তো যাবে যাবে, শুদ্ধটা থেকেও কি 0.5 কেটে নিবে, এটা যেন না হয়। মূল্যবোধের প্রকারভেদ খেয়াল করো, ইতিবাচক মূল্যবোধ, নেতিবাচক মূল্যবোধ। তো ইতিবাচক তো বুঝাই যাচ্ছে, আর নেতিবাচকও বোঝা যাচ্ছে। ইতিবাচক মূল্যবোধ হচ্ছে তোমার ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জন্য সেটা কি কল্যাণকর। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। একটু আগে একটা প্রশ্ন তোমাদের আমি বলেছিলাম, 41-এ আসছে, 41-এ আসছে, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? তাহলে কোন মূল্যবোধ বলো? এটা কততে আসছে? 41-এ আসছে। সেটা হচ্ছে তোমার ইতিবাচক মূল্যবোধ। ইতিবাচক মূল্যবোধ এটা তোমার কততে আসছে? 41 আসছে। তাহলে দেখো, 41-এ 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্নই কিন্তু তোমার স্লাইডে চলে আসছে। বুঝতে পারছো বিষয়টা? মানে তুমি যদি এগুলো ফলো করো বা বই থেকে ভালো করে দেখে নাও, দেখা যাবে তুমি সবগুলো প্রশ্নই পারবা। এখন হচ্ছে যেটা হয়, আমরা ভাষা ভাষা দেখে যাই, তো যার কারণে আমাদের খুব কি কাজ করে, কনফিউশন কাজ করে। নেতিবাচক মূল্যবোধ তাহলে কি?
নেতিবাচক মূল্যবোধের অপর নাম হচ্ছে তোমার মূল্যবোধের অবক্ষয়, আর যেটা তোমার ব্যক্তি সমাজ রাষ্ট্রের জন্য ভালো না সেটাই হচ্ছে তোমার কি নেতিবাচক মূল্যবোধ, সেটাই তোমার কি নেতিবাচক মূল্যবোধ। এখন আসো, যেমন অনেক কিছুই তোমার আইনগত ধরো নিষিদ্ধ নয়, হ্যাঁ আইনগতভাবে কি নয়, নিষিদ্ধ নয়, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো তোমার সমাজ, ব্যক্তি, রাষ্ট্রের জন্য কি হতে পারে না, কল্যাণকর নাও হতে পারে। আচ্ছা স্লাইড দিব। যেমন ধরো ধরো বাহিরের দেশগুলোতে বা ইয়াতে তোমার সি বিচে মানুষগুলো যেভাবে থাকে, বিচে মানুষরা যে পোশাকে থাকে, আমাদের দেশে কিন্তু তোমার ওই পোশাকে থাকাটা কিন্তু আইনত দণ্ডনীয় বা নিষিদ্ধ এরকম কোনো কিছু। ধরো সুইমস্যুট যদি কেউ পরে থাকে, তোমার কি মনে হয় আইনত কি এটা নিষিদ্ধ? আইনত নিষিদ্ধ না, হ্যাঁ নিষিদ্ধ না, কিন্তু এটা কি তোমার আমাদের সমাজের জন্য নেতিবাচক ধরা হবে নাকি ইতিবাচক ধরা হবে বলো তো, কি মনে হয়? আমাদের সমাজের প্রেক্ষাপটে এটাকে তোমার ইতিবাচক ধরা হবে না, যদিও বলা হয়ে থাকে যার পোশাক তার এটা একটা ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত মূল্যবোধের বিষয়, কিন্তু দেখা যাচ্ছে এটা আমাদের আমাদের প্রেক্ষাপটে এটাকে ধরা হয়ে থাকবে কি নেতিবাচক মূল্যবোধ, এবং এটার পক্ষে অনেকে দাঁড়িয়ে যাবে না না এটা কোনোভাবেই করা উচিত হচ্ছে না। হ্যাঁ, ঠিক এরকম আরো অনেক বিষয় আছে তোমার কি নয়, আইনের কাছে সেটা কি নয়, আইনত কোনো বাধা নাই, কিন্তু ধরা হয়ে থাকে মূল্যবোধ ধরো ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য সেটা কি নয়, কল্যাণকর নয়। পরকীয়ার কথাটাই ধরো, ও অনেক বেশি সম্পর্কের কথা ধরো, এরকম অনেক কিছুই আছে, বা বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোর কথাই ধরো, হ্যাঁ তো এগুলো তোমার সমাজের জন্য কি নয়, রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। কারণ তোমার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো এগুলোর কারণে তোমার পরিবারের প্রভাব পড়ছে, পরিবারের প্রভাব পড়ার পর কি হচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এবং সেটা সাফারার হচ্ছে কারা, বাচ্চারা হচ্ছে, তাই না? এরকম অনেক কিছুই আছে। তো এগুলো হচ্ছে তোমার নেতিবাচক মূল্যবোধ। এছাড়াও মূল্যবোধের প্রকারভেদ গুলো দেখো, অর্থনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, শারীরিক বিনোদনমূলক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সৌন্দর্যের মূল্যবোধ, বৌদ্ধিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ। তো সামাজিক মূল্যবোধ কোনগুলো, তোমার সুস্থ সামাজিক জীবনযাপনের জন্য আমাদের সমাজ জীবনে যে সম্পাদিত আচরণ সেগুলো হচ্ছে তোমার সামাজিক মূল্যবোধ। মানে হচ্ছে ধরো তুমি সৎ সৎ হবা, তোমার মধ্যে শিষ্টাচার থাকবে, ন্যায়পরায়ণ হবা, শৃঙ্খলা থাকবে, এই সবকিছু মিলেই তোমার কি তোমার যে ব্যক্তিগত বা সমষ্টিগত যে আচার ব্যবহার সেটাই হচ্ছে তোমার কি সামাজিক মূল্যবোধ। তো সামাজিক মূল্যবোধটা মূলত যেটা ওই মূল্যবোধ যেটা সমাজ তোমার থেকে কি করবে, সমাজ তোমার থেকে আশা করবে। বলে না যে একটা সমাজ আছে না, একটা সমাজ আছে না, কেন? কারণ তুমি ওই সমাজের ওই মানুষগুলো যেটা চাচ্ছে দেখা যাচ্ছে তুমি সেটার বাহিরে যেতে পারছো না, তাই না? ওইটাই তোমার কি সামাজিক মূল্যবোধ। তোমার একরকম ড্রেস পরতে ইচ্ছা করতেছে কিন্তু তুমি তোমার আম্মা তোমারে পরতে দিচ্ছে না, কেন পরতে দিচ্ছে না? ওনার মনে হচ্ছে যে সমাজের মানুষ কি বলবে তুমি এই ড্রেস পরলে। এটা শুধু ড্রেসের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, তাই না? ওইটাই হচ্ছে তোমার যেটা সমাজ তোমার থেকে আশা করছে, ওইটাই তোমার সামাজিক মূল্যবোধ। তারপর হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ কি? অর্থনৈতিক মূল্যবোধ হচ্ছে তোমার আর্থিক লেনদেন আর ক্রয় বিক্রয়ের সাথে এটা জড়িত। হ্যাঁ, তার মানে অর্থনৈতিক দিক থেকে মানব আচরণের যে অংশ প্রভাবিত হয় সেটাই হচ্ছে তোমার অর্থনৈতিক মূল্যবোধ। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে ধার দিচ্ছি, হ্যাঁ কিন্তু এটার কোনো কি নাই, কাগজপত্র নেই। এখন আমি খুব সহজে বলতে পারবে বা জাহিদ খুব সহজে বলতে পারবে কই আপনি তো আমাদের ধার দেন নাই, আপনি তো আমাদের কই টাকা দেন নাই, প্রমাণ কি? হ্যাঁ, জাহিদ, আমি জানি না জাহিদ এটা করবে কিনা। হ্যাঁ, তো জাহিদ যদি এটা করে থাকে তাহলে দেখো আমরা আমাদের যে মূল্যবোধ শিক্ষা সেটাতে কিন্তু এটা নাই। আমাদের মূল্যবোধ সামাজিক যে মূল্যবোধ বা পারিবারিক যে মূল্যবোধ সেটা থেকে আমরা কি শিখে আসছি, আমরা শিখে আসছি টাকা ধার নিলে সেটা কি করতে হবে, দিয়ে দিতে হবে, তাই না? তো ব্যক্তির জীবনে এটা হচ্ছে ব্যক্তি। দেখো নৈতিক মূল্যবোধটা দেখো,
নৈতিক মূল্যবোধ হচ্ছে যেটা তোমার একবারে ব্যক্তির জীবনে যেটা উচিত অনুচিত, ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচারের যে মূল্যবোধ, সেটা হচ্ছে তোমার নৈতিক মূল্যবোধ। এবং এই প্রশ্নটা মেবি আসছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো। এটা হচ্ছে ধরো তুমি বিপদগ্রস্ত কোনো মানুষের পাশে দাঁড়াইলা, ঋণগ্রস্ত কোনো মানুষকে তুমি ঋণ মুক্ত হতে সাহায্য করলা, বা সত্যকে সত্য মিথ্যারে মিথ্যা বললা, অন্যায় কাজ থেকে বিরত থাকলা, এগুলোই হচ্ছে তোমার নৈতিক মূল্যবোধের অংশ। ধর্মীয় মূল্যবোধ তো বুঝো, তোমার এটা ধর্মের সাথে সম্পর্কিত। বিশেষ করে এই ক্ষেত্রে তুমি বিশেষ কোনো ধর্মকে শ্রেষ্ঠ না ভাবা, বিশেষ কোনো ধর্মকে যদি তুমি শ্রেষ্ঠ ভাবো, তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। কিরকম সমস্যা? সেক্ষেত্রে তুমি তোমার ধর্মকে শ্রেষ্ঠ ভেবে অন্য ধর্মকে কি করবা? অন্য ধর্মকে ছোট করবা, অপমান করবা। সেক্ষেত্রে তোমার সেটা কি মূল্যবোধ হতে পারে না, তাই না? অন্য ধর্মকে তুমি হেয় করলা, সেটা কোনোভাবে কি হবে না? ধর্মীয় মূল্যবোধ হবে না। তাহলে ধর্মীয় মূল্যবোধ কি? সকল ধর্মের প্রতি তুমি কি করবা? শ্রদ্ধা জ্ঞাপন করবা, অপরের ধর্মমতকে শ্রদ্ধা করবা। এগুলো আসলে আর বলার কিছু নাই, বুঝাই যাচ্ছে, তোমরা সবাই অনেক বড়। তো সংস্কৃতি যেসব আচরণকে উৎসাহ প্রদান করে, সেসব আচরণের জন্য সমাজে ব্যক্তির সম্মান মর্যাদা বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে তোমার সাংস্কৃতিক মূল্যবোধ। তো সাংস্কৃতিক মূল্যবোধ গুলোকে দেখো, তুমি সকল সংস্থার প্রতি এখানে সম্মান জানাবা। যেমন আমাদের সংস্কৃতিতে পহেলা বৈশাখের ক্ষেত্রে দেখো, বা গান বাজনা, হ্যাঁ, তো এগুলো আবার অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে সবাই একভাবে নেয় না আসলে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাম বললেই মনে জানে পিটাপিটি লেগে গেল না? কালকে না পরশু ফরিদপুরে মনে হয় একটা কাহিনী ঘটছে, একটা বউ নিয়ে যুদ্ধ হয়েছে, তাই না? হ্যাঁ, বউ নিয়ে মানে বউকে কে নিয়ে যাবে না কি যেন, আমি ভালো করে পড়ি নাই, তবে বউ নিয়ে অনেক সংঘর্ষ এবং অনেকেই আহত হয়েছে। আচ্ছা, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এগুলো বলেছি অলরেডি। ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক, গণতান্ত্রিক। আচ্ছা, গণতান্ত্রিক দেখো, গণতান্ত্রিক আদর্শ এবং রীতিনীতি অনুশীলনের আদর্শিক দিকটাই হচ্ছে তোমার গণতান্ত্রিক মূল্যবোধ। সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য কোন মূল্যবোধ? এটা আসতে পারে সুশাসনের সাথে, তাহলে কোন মূল্যবোধ তোমার জড়িত? গণতান্ত্রিক মূল্যবোধ। আচ্ছা, এখানে একজনের বউ অন্যজন নিয়ে ভেঙে গেছে না? সমস্যা হয়ে গেছে কি জানো? ওই যে একটা কৌতুক আছে, যে ছেলেটারে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি তুমি এত ধরো জাহিদ, হ্যাঁ, জাহিদ রে ওর গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে, আচ্ছা জাহিদ তুমি এত ভালো কেন? তখন জাহিদ কি বলছে জানো? বলছে তুমি যে নতুন। এখন বউটা নতুন হওয়াতে সমস্যা হয়েছে, বউ যদি পুরাতন হইতো, ও তো নিয়ে গেছে, আচ্ছা ভালো হয়েছে। একটা নিয়ে গেলে কি আরেকটা আসবে। কিন্তু মেয়েরা আবার অনেক ভালো, জামাই পুরাতন হইলেও বলে না যে নিয়ে যাও। তারপর দেখো, তাহলে এই প্রশ্নটা আমরা ভালো করে মনে রাখবো। হ্যাঁ, সব ক্ষেত্রে সত্যি না। দেখো, ও একটা ভালো জামাই, কি নাম, উৎস বিশ্বাস। মানে ওর বউ পুরান হলেও কি ও প্রিয় থাকবে। দেখো, খেয়াল করো, তাহলে এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সুশাসন প্রতিষ্ঠায় আমাদের কি অপরিহার্য? গণতান্ত্রিক মূল্যবোধটা অপরিহার্য। আমাদের দেশে এটা আমরা খুব বেশি বেশি দেখি না, গণতান্ত্রিক মূল্যবোধ, কি মনে হয়? আমি একবার এক জায়গায় ভোট দিতে, হ্যাঁ, গত বছর, এক বছর হয়ে গেছে, চিটাগাং এ। তো ভোটের দায়িত্ব পালন করতে গেছিলাম। তো ওখানে শুধুমাত্র একটা, মানে একটা ভোট পড়ছিল ধানের শীষের, এটা নিয়ে অনেক ঝামেলা করছে যে একটা কেন পড়বে। বুঝতে পারছো বিষয়টা? পুরো কেন্দ্রে একটা ভোট পড়ছে, বলছে এইটা কেন পড়বে।
তার মানে এদের গণতান্ত্রিক মূল্যবোধ প্রচুর, তাই না? কি মনে হয়? তারপর দেখো, প্রতিটি মানুষই কর্মজীবী এবং তাকে শিক্ষা লাভ করতে হয় কিসের থেকে? প্রাতিষ্ঠানিক মূল্যবোধ। হ্যাঁ, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ। সঞ্চয় করার প্রবণতা। আচ্ছা, এখন আসো, ধরো কোনটা কোন মূল্যবোধ এটা তো আমরা পড়লাম, সামাজিক কোনটা, গণতান্ত্রিক কোনটা, হ্যাঁ, বা অর্থনৈতিক কোনটা, ধর্মীয় কোনটা। এখন প্রশ্নগুলো তোমাকে যেভাবে আসতে পারে, যেমন ধরো তোমাকে প্রশ্ন করা হলো সঞ্চয় করার প্রবণতা যে ধরনের মূল্যবোধ, এখন তোমার সেটা আসতে পারে গণতান্ত্রিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ। তাহলে কি হবে বলো তো? না, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং ছিলাম, দীপেন। তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। হ্যাঁ, সঞ্চয় করার প্রবণতা এটা হচ্ছে তোমার ব্যক্তিগত, এটা পুরোপুরি তোমার ইচ্ছার উপর। হ্যাঁ, তুমি যদি এটাকে ভালো মনে করো যে সঞ্চয় করার দরকার, তখন তুমি সেটা করে থাকবে, এবং এটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। বাহিরের ব্যক্তিত্বকে গড়ে তুলে যে মূল্যবোধ, বাহ্যিক মূল্যবোধ। আমরা কিন্তু ঘরে যেভাবে থাকি, ঘরে যেভাবে চলি, বাহিরে কিন্তু সেভাবে চলি না, করি না, বাহিরে সেই ড্রেসটাও আমরা পরি না। হ্যাঁ, আমাদের বাহ্যিক মূল্যবোধ কিন্তু তোমার ভিন্ন। নীতি ও অচিত্যবোধ থেকে বিবেচনা করা হয় যে মূল্যবোধ, সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, এটা অলরেডি বলেছি। সমাজ জীবনে মানুষের আচরণ বিচারের মানদণ্ড হচ্ছে, এটা আমরা যখন সামাজিক মূল্যবোধ পড়েছি তখন বলেছি, তাই না? এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। আতিথেয়তা যে ধরনের মূল্যবোধ, কোনটা? এটা ব্যক্তিগত হবে না, এটা কি হবে? এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। তারপর শৃঙ্খলা আনয়ন, ঐক্য প্রতিষ্ঠা, ব্যক্তি এবং সমাজের সম্বন্ধ নির্ণয়, এগুলো সামাজিক। সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য বিকাশে অবদান রাখে সামাজিক মূল্যবোধ। এটা সবচেয়ে সত্য একটা কথা, অর্থাৎ আমাদের সমাজ যেভাবে চাই, হ্যাঁ, আমরা কিন্তু এর ঊর্ধ্বে খুব কম মানুষ, মানে ওই কমফোর্ট জোনের বাহিরে বা ওই সমাজের বাহিরে আমরা কিন্তু খুব কম মানুষ যাই, তাই না? মানে তুমি দেখবা তুমি অনেক কিছুই হয়তো করতে পারবা না বা করতে পারছো না, ওই মানে সামাজিক অনেক বিষয় আমরা অনেক বেশি ইয়া করি, কেয়ার করি। ওই মূল্যবোধ আমাদেরকে অনেক বেশি কি ধরে রাখে, তাই না? যদিও মূল্যবোধ কি পরিবর্তনশীল, এবং সেই পরিবর্তনটা অনেক সময় আমরা দেখিও না, এত আস্তে আস্তে এত ধীরে ধীরে ঘটে। হুম। তো সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্য বিকাশে কোন জিনিসটা ভূমিকা রাখছে? সামাজিক মূল্যবোধ। যেমন আমাদের আতিথেয়তা একরকম, বাহিরের দেশের আতিথেয়তা একরকম, আবার এক এক দেশে এক এক রকম। তুমি একটা জিনিস দেখবা, আমার এবার খুব খারাপ লাগছে, হ্যাঁ, কিছু বিষয়, যেমন আসলে খারাপ লাগছেও বলা যায় না, এগুলো খুবই নর্মাল। এবার যখন আমার খালা মারা গেল, মানে তোমরা অনেকেই হয়তো জানো, তো আমি চিটং চলে গেছিলাম মানে দিনে দিনেই। তো চলে যাওয়ার পর দেখি যে আমার খালা লাশটা মাত্র মানে রাখছে, তো এত মানুষ, এত ভিড়, মানে আমিও ঢুকতে পারতেছিলাম না ঢাকা থেকে, যে তো লাশটা মাত্র নিয়ে গেছে, হ্যাঁ, মাত্র নিয়ে গেছে। সবাই খালি দেখতেছি, জিজ্ঞেস করতেছে কি খাবেন, ক্ষুধা লাগছে, খান না? আরে খান না, দেখি যে মানে অনেকের জন্য ওখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাবার নিয়ে আসছে, বিরিয়ানি দেওয়া হচ্ছে। হুম। না, আমার না কেমন যেন খুব খারাপ লাগছে। হ্যাঁ, আবার এটাও সত্য, মানে কিছুক্ষণ পরে কিন্তু আমিও খাইছি, আমি সারাদিন মানে কিছু খাই নাই, সকালে এই কান্নাকাটি করে টোরে মানে অস্থির হয়ে গেছিলাম, পরে 1টা 1:30টার দিকে চলে গেছিলাম চিটং যেতে যেতে সন্ধ্যা, মানে আমিও তেমন কিছু খাই নাই। তা সবাইকে যখন খেতে বলতেছিল, বসতে বলতেছিল, আমার বিরক্ত লাগতেছিল, এটা ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে আমি নিজেও কিন্তু খাইছি, বুঝছো? তা আমার না বিষয়গুলো খুব খারাপ লাগছে। তো এই বিষয়গুলো আসলে দেখো, এগুলো কিন্তু তোমার সামাজিক মূল্যবোধ। যদি খাবার না দিত, এরা যদিও তোমার লাশ দেখতে আসছে বা মৃত একটা মানুষকে দেখতে আসছে, ঠিক এখান থেকেই কিছু মানুষ আবার কি করতো জানো, মানে যাওয়ার পর বলতো কি, কই ওখানে তো কেউ কোনো খাবার দেয় নাই, বলতো না? অনেকে কিন্তু বলতো যে ওখানে কোনো খাবার দেয় নাই, অবশ্যই বলতো। এই তো জানাতুল স্নিগ্ধাও এটা বলতেছে যে আতিথেয়তা করতে গিয়ে মানে ও ঠিকভাবে দেখতে পারে নাই। এগুলো আসলে খুবই দুঃখজনক। তো এগুলো আমাদের সমাজের অংশ হয়ে গেছে, মূল্যবোধের অংশ, তাই না?
এবং আমি শুধু সেদিন না, যেদিন মারা গেল শুধু সেদিন না, এরপর থেকে আমি যেটা দেখছি মানে টানা কয়েকদিন খালি খাবার দাবারের মানে একবার এ দাওয়াত দেয়, একবার ও খাওয়ায়, ও খাবার নিয়ে আসে, মানে একটা কাজ কারবার খাবার নিয়ে। তারপর দেখো, হ্যাঁ আমি তো শুনো, যদি ধর্মে থাকতো হ্যাঁ তাহলে এটা ধর্মীয় মূল্যবোধ হতো। এগুলোর বেশ কিছু বিষয় মানে সামাজিক মূল্যবোধের অংশ, তাই না? তারপর দেখো, নৈতিক মূল্যবোধের অন্তর্গত সত্যকে মানে সত্য, অন্যায়কে অন্যায় বলা এবং সত্য মিথ্যার ভেদাভেদ প্রভৃতি এগুলো হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধের অংশ। মানে তুমি সত্যকে সত্য বলবা, তারপর হচ্ছে অন্যায়কে অন্যায় বলবা, ধর্মে যেভাবে আছে হ্যাঁ সবকিছু ওভাবে পালন করা হয় না, তাই না? মানে একটু প্যাটার্নটা একটু ভিন্ন হয়ে যায় আর কি। তারপর দেখো, মানুষের বিবেককে জাগ্রত করে হচ্ছে তোমার নৈতিক মূল্যবোধ, আইনের শাসনকে শক্তিশালী, আচ্ছা এটা একটু খেয়াল করো এই প্রশ্নটা। হুম, তোমার এভাবে আসতে পারে যে কোন মূল্যবোধ মানুষের বিবেককে জাগ্রত করে, সেটা হচ্ছে তোমার নৈতিক মূল্যবোধ। আচ্ছা এই প্রসঙ্গ আপাতত বাদ দেই, এগুলো আসলে আমাদের সমাজের খুব কমন একটা বিষয়। তো আইনের শাসনকে শক্তিশালী করে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, অপসংস্কৃতি দ্বারা নষ্ট হয় সামাজিক মূল্যবোধ। হ্যাঁ, যেমন আগে আমরা যখন জন্মদিন পালন করতাম হয়তো একটা সময় হয়তো কেক কাটারও প্রচলন ছিল না, এরপর আস্তে আস্তে কেক কাটার প্রচলন আসলো। এখন যেটা করে আমার তো এটা ভয়াবহ লাগে, আমি স্কুলে দেখছি, মানে আমি যে স্কুলে জব করি তারপর আরো অনেক জায়গায় দেখছি, সেটা হচ্ছে বার্থডেতে মানে ডিম ছুঁড়ে মারে, কি ভয়াবহ! দেখছো তোমরা কেউ? হ্যাঁ, ডিম ছুঁড়ে মারে, কি বিচ্ছিরি! আমি তো দেখে অবাক, এসব কি! ডিম ছুঁড়ে মারে মানে, তারপরে ময়দা ছুঁড়ে মারে, কি একটা অবস্থা করে, খুবই বাজে। তাহলে আমার মনে হয় এগুলো তোমার কি অনেকটা অপসংস্কৃতি, তাই না? এবং এই অপসংস্কৃতি দ্বারা আমাদের কি নষ্ট হচ্ছে, সামাজিক মূল্যবোধটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, 5-6 বছরের বাচ্চারা মানে কি এইটাই করে এখন, এখন মানে ডিম ছুঁড়ে মারাটাই হচ্ছে জন্মদিন পালন, তাই না? এই যে একটা জিনিস খেয়াল করো, মানে মূল্যবোধ যে পরিবর্তন হয় বা সময়ের সাথে, আমরা এখানে যারা আছে অনেকটা কাছাকাছি এইজের বা আমি একটু বড় তোমাদের থেকেও, তো আমরা কিন্তু কেউ এটা দেখি নাই বা আমরা এটা করি নাই, এজন্যই আমাদের কাছে এটা কি মনে হচ্ছে, আজব মনে হচ্ছে। কিন্তু তাদের কাছে এটা কি মনে হচ্ছে, তাদের কাছে এটা নর্মাল মনে হচ্ছে এবং মনে হচ্ছে জাস্ট এটা একটা কি আনন্দ, ওদের কাছে মনে হবে আনন্দ তো এভাবে করতেই পারি আমরা। হ্যাঁ, ওদের কাছে মনে হবে আমরা এভাবে আনন্দ করলে সমস্যা কি, গোসল করলে তো কি ডিমগুলো সব কি হয়ে যাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে। তার মানে ভবিষ্যতের যেই ইয়াটা মূল্যবোধটা ওইটা আস্তে আস্তে কি হচ্ছে, অনেকটা নেতিবাচক মূল্যবোধ ওইটা, তাই না আমাদের কাছে? তো আধুনিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বিশ্বাস ও আচার আচরণ প্রভৃতি হলো তোমার আধুনিক মূল্যবোধ। এখন আসো, মূল্যবোধের চালিকা শক্তি কি? মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে তোমার সংস্কৃতি। এই প্রশ্নটা তোমার ইয়াতে আসছে, কি বলে 40 BCS আসছে। হ্যাঁ, মূল্যবোধের চালিকা শক্তি কি? মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। কেন সংস্কৃতি? দেখো, সংস্কৃতি কি আগে সেটা বলো। সংস্কৃতি হচ্ছে আমাদের দ্বারা অর্জিত মানে যে কোনো সামর্থ্য বা অভ্যাস, মানে হচ্ছে আমাদের অভ্যাসটাই কি মূলত সংস্কৃতি। মানে আমরা যেটা ধারণ করছি, হ্যাঁ, মানে আমাদের যে জ্ঞান, যে বিশ্বাস, যে নৈতিকতা, তারপর হচ্ছে যে শিল্প, আইন, রাজনীতি, আচার, মানে হচ্ছে আমাদের যে সামগ্রিক যে জীবন ব্যবস্থা বা জীবন প্রণালী তোমার, এটাই হচ্ছে সংস্কৃতি, ঠিক আছে? তাহলে দেখো, এবং আমাদের এগুলো নির্ধারিত হচ্ছে কি দ্বারা, দিন, হ্যাঁ আমরা কোনটা ধারণ করছি, আমরা নিশ্চয়ই যদি ইউরোপে বড় হতাম, আমেরিকায় বড় হতাম,
ওই সমাজেরটাই ধারণ করতাম, আমরা এখন আমাদের সমাজেরটাই কি করছি, ধারণ করছি। হ্যাঁ, কালচার বা ট্রেডিশন। তাহলে মূল্যবোধের চালিকা শক্তি কি? চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। ঠিক আছে? তো সংস্কৃতির উপাদান কি কি দেখো। সংস্কৃতির উপাদান হচ্ছে তোমার ভাষা, হ্যাঁ, আদর্শ, তারপর হচ্ছে অনুমোদন, মূল্যবোধ। ভাষা কি? ভাষা হচ্ছে আমাদের তোমার যেটা সুনিয়ন্ত্রিত, লিখিত হোক, তোমার মৌখিক হোক, যেটা আমাদের সমাজ দ্বারা, আমাদের তোমার বা সামাজিক গঠন দ্বারা বা রাষ্ট্র দ্বারা স্বীকৃত, সেটাই হচ্ছে তোমার যে, যেমন ধরো বাংলা ভাষা। তারপর হচ্ছে আদর্শ, মানে হচ্ছে সমাজ দ্বারা তোমার যেই প্রতিষ্ঠিত বা কাঙ্ক্ষিত যে আচরণ বিধি, যেটাকে আদর্শ ধরা হচ্ছে তোমার। অনুমোদন হচ্ছে সামাজিকভাবে আরোপিত পুরস্কার এবং শাস্তিকে বোঝাচ্ছে, যে এই কাজের জন্য তুমি পুরস্কার পাবে, এই কাজের জন্য তোমার শাস্তির ব্যবস্থা রয়েছে। তারপর হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে? শিক্ষা। শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় পরিব্যাপ্ত জ্ঞান অর্জনের একটি অব্যাহত প্রক্রিয়া। এটা তো বুঝতেই পারছো, মানুষ একদম শুরু থেকে, একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যেটা শিখে, সেটা তো প্লেটো কি বলেছে দেখো, শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ সার্বিক বিকাশই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ বলেছেন কি দেখো, বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। কোনটা? যেটা শুধু তথ্য পরিবেশন করে তা না, যেটা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য। তথ্য পরিবেশন, ধরো তুমি বই থেকে যেটা পড়েছো, সেটাই কি শুধু শিক্ষা? যেটা বই থেকে পড়ছো সেটাই কি শুধু শিক্ষা? সেটা শুধু শিক্ষা না। ঠিক আছে? তারপর হচ্ছে, তো ওগুলো তো বড় বড়, এগুলোর নাম আসতে পারে, তো যেটা ছোট সেগুলো থেকে তোমাদের আসতে পারে। সুঅভ্যাস গঠনের নামই হচ্ছে শিক্ষা, এটা রুশো বলেছেন। পরিপূর্ণ জীবন বিকাশ শিক্ষা, এটা হারবার্ট স্পেন্সার বলেছেন। আর শিক্ষা হচ্ছে দেহ মন ও আত্মার পরিপূর্ণ সুষম বিকাশ, এটা বলেছেন মহাত্মা গান্ধী। এটা একটু খেয়াল করো। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনকে পূর্ণাঙ্গতা দান করে কে? শিক্ষা। তাহলে দেখো, একটা প্রশ্ন এসেছিল 41-এ, মানে যেটা বলছিলাম, 41-এর প্রশ্নটা কেমন ছিল? মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? সুশাসনের মাধ্যমে, গণতন্ত্র চর্চার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, ধর্মের মাধ্যমে। তাহলে কোনটা বলো তো? সুশাসনের মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়, গণতন্ত্রের মাধ্যমে হয়, শিক্ষার মাধ্যমে হয়, ধর্মের মাধ্যমে হয়। কোনটা? শিক্ষার মাধ্যমে, কারণ শিক্ষার মাধ্যমেই তোমার ওগুলা সব তোমার মধ্যে চলে আসতেছে। ধর্মটাও তুমি শিখছো, গণতন্ত্রটাও হচ্ছে, সুশাসনটাও হচ্ছে। তাহলে মূল্যবোধ কিসের মাধ্যমে দৃঢ় হবে? শিক্ষার মাধ্যমে। ঠিক আছে? তোমাদেরকে বলছি এগুলা খুব কাছাকাছি, অর্থাৎ একটু খেয়াল করতে হবে। শিক্ষাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেই 3টা ভাগ কি কি দেখো। আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, উপ আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা কি? যেগুলো আমরা কোথায় শিখে থাকি। আনুষ্ঠানিক শিক্ষা কই শিখি? যেগুলো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিখে থাকি বা বিভিন্ন প্রতিষ্ঠানে শিখে থাকি, সেগুলোই হচ্ছে তোমার আনুষ্ঠানিক শিক্ষা। ঠিক আছে? তারপর হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা। যারা স্কুল কলেজে যায় না, তাহলে কি তারা শিক্ষা পায় না? তারা অবশ্যই শিক্ষা পায়। সেটা হচ্ছে জন্ম থেকে মৃত্যুর অভিজ্ঞতা অর্জনের পূর্ব পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শিক্ষা অর্জন করে। হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তুমি দেখবা, মানে ধরো, আচ্ছা আমি আমার উদাহরণ দিয়েই বলি। যেমন, মানে বিয়ের পর কি মনে হয় জানো, মানে বা বাচ্চা হওয়ার পর মনে হয় যেন মানুষ দিনে দিনে অনেক বেশি পরিণত হয়ে যায়। কেন জানি না, আমার এরকম মনে হয়। মানে মানুষ দিনে দিনে এত কিছু বুঝে যায়। অথবা বাবার মৃত্যুর পরে অনেকে দেখবা, মানে দিনে দিনে মনে যেন সে একজন অভিজ্ঞ মানুষ, অনেক বয়স বেড়ে গেছে, এরকম হয় না? অভাগীর স্বর্গ একটা গল্প পড়েছো না তোমরা? অভাগীর স্বর্গ, ওখানে কি ছিল, মানে কাঙালি, ওকে সবসময় দেখা যেত ওর মা খাইয়ে দিত, সবকিছু করে দিত, কিন্তু যেদিন মা মারা গেল
মানে ওর মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যেই ওর জগৎ সংসার জীবনের অনেক কিছুর সাথেই ওর কি ঘটে গেছে, অনেক কিছুর মধ্যে দিয়েই ওর পরিচয় ঘটে গেছে এবং ও অনেক বড় হয়ে গেছে। তো যেটা হয় তোমার এই অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে তোমার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা কি করে, তোমার অর্জন করে। হ্যাঁ, এই জন্য বিবাহিত লোকেরা ওই বিয়ের পর যে অভিজ্ঞতাটা মানে বেড়ে যায়, এত বেশি বাড়ে, এরা অনেক বেশি কাজে লাগাইতে চায়, যে কিভাবে কাজে লাগাবে, খালি বউকে দিয়ে কাজে লাগায় ওরা কি হয় না, সন্তুষ্ট হয় না অনেক সময়। বুঝতে পারছো? এত অভিজ্ঞতা মানে কি করবে আর বুঝে না, বুঝছো? স্যার ক্লাস করতে আসছে, আবার পরীক্ষা দিবে তো। তারপর দেখো উপ আনুষ্ঠানিক শিক্ষা। উপ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে, দেখো আমি একটা কোথাকার ছবি দিছি, অফিসের ছবি দিছি। কর্মজীবনে বা অন্য কোনো ক্ষেত্রে মানুষ যে বিশেষ দক্ষতা বা কর্মকৌশল অর্জনে যে শিক্ষা গ্রহণ করে সেটাই হচ্ছে কি উপ আনুষ্ঠানিক শিক্ষা। আর সেখানে যদি একজন কলিগ থাকে খুব সুন্দর, শিক্ষাটা আরো বেশি হয় না, কি মনে হয়? তারপর দেখো, তাহলে আমরা তিন প্রকার শিক্ষা দেখলাম, কি কি? আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, আর হচ্ছে উপ আনুষ্ঠানিক। তাহলে উপ আনুষ্ঠানিকটা কোত্থেকে আসছে দেখো, মনোযোগ দাও, শেষে আবার কি প্রশ্নে পারবা না, পরীক্ষা যখন হবে প্রিলিতে গিয়ে কি কনফিউজিং সবগুলো উল্টাপাল্টা করে ফেলবা। তাহলে আমাদের কর্মজীবন থেকে বা অফিস থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। ঠিক আছে? পরিবার, এই প্রশ্নটা আসে। শিশুর প্রথম শিক্ষালয় হচ্ছে কি? পরিবার। একদম যাবতীয় সবকিছু প্রথমে কোত্থেকে শিখে সে? সে পরিবার থেকে শেখে। শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য সমূহ খেয়াল করো, কি কি দেখো? জ্ঞান অর্জন, বৃত্তিমূলক দক্ষতা অর্জন, সুনাগরিক গড়ে তোলা, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ সাধন, চরিত্র গঠন, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণ। এগুলো সবগুলোই হচ্ছে তোমার কি, আরো অনেক কিছু, মানে এগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ লক্ষ্য কিসের? শিক্ষার। তাহলে একটু আগে যে আমরা প্রশ্নটা দেখছিলাম মনে আছে? মূল্যবোধ শিক্ষা। তাহলে যে শিক্ষার মাধ্যমে আমরা ঐতিহ্যগতভাবে স্বীকৃত মমত্বপূর্ণ মানবীয় আদর্শিক ও কাঙ্ক্ষিত, এটা কাঙ্ক্ষিত হবে না, কাঙ্ক্ষিত আচরণ অনুশীলনের প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটাই হচ্ছে তোমার মূল্যবোধ শিক্ষা। এখন আসো, ব্যক্তির মধ্যে মানবীয় মূল্যবোধ, দায়িত্ব কর্তব্য সচেতনতা ইত্যাদি মূল্যবোধ কিসের মাধ্যমে জাগ্রত হয়? শিক্ষার মাধ্যমে। এবং এই প্রশ্নটা আমরা একটু আগে কি দেখেছিলাম? মূল্যবোধ শিক্ষা, মূল্যবোধ শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থা নয়। যদি আলাদা শিক্ষা ব্যবস্থা হতো তাহলে কি থাকতো? তবে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে কি মূল্যবোধ শিক্ষাকে তোমার উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যেমন এখন যেমন তোমরা পরীক্ষা দিচ্ছ বা মূল্যবোধ কি এটা বুঝতে পারছো বা, কিন্তু মূল্যবোধ শিক্ষাটা তোমার কোত্থেকেই শুরু হয়? জন্মের পর থেকেই তোমার কি পরিবার থেকে সেটা শেখা শুরু হয়, তাই না? আচ্ছা নাফিসা, মোরালিটি স্কুল থাকতো দরকার নাই তো, শোনো, ঘুষ খাওয়া অপরাধ, এটা তুমি জানো কিনা বলো, জানো কিনা বলো। জানো। স্বজনপ্রীতি অপরাধ, এটা তুমি জানো কিনা? জানো। হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এরকম যত কিছু আছে, তুমি একটা তোমার চেয়ারের দাম ধরছো, তোমার অফিসের একটা চেয়ারের দাম, তুমি যখন বিল করছো একটা চেয়ারের দাম, ধরো 500 টাকার চেয়ার, তুমি এটা ধরলা 60,000 টাকা, এটা যে অপরাধ এটা তুমি জানো কিনা বলো। এটা অপরাধ যে তুমি জানো না? জানো। তো এরকম দেখা যায় এই যে আমাদের সরকারি যে হসপিটালগুলো, হসপিটাল না শুধু, মানে সরকারি যে হল, কিংবা ধরো এরকম সরকারি যে কোনো কাজে তুমি দেখবা, মানে একটা জিনিসের যখন বিল করে এরকম কয়েক গুণ না আরো অনেক বেশি বিল করে। বাংলাদেশের রাস্তাগুলোর জন্য যে টাকা খরচ হয়
বা মেট্রো রেলের জন্য তুমি যে টাকা ধরা হয়েছে, অর্থাৎ এগুলোর হচ্ছে সবচেয়ে বেশি খরচ সম্পন্ন রাস্তা, আবার মানের দিক দিয়ে সবচেয়ে কি, খরচের দিক দিয়ে সবচেয়ে বেশি পৃথিবীতে, আবার মানের দিক দিয়ে সবচেয়ে কি খারাপ। তো এইগুলো শেখার জন্য কি তোমার কি স্কুল লাগবে? নিশ্চয় লাগবে না? বিবেক, এই যে স্কুল যে লাগবে না কেন, দেখো মূল্যবোধ শিক্ষা নিশ্চিত করতে হলে মানুষের কি জাগ্রত করতে হবে? বিবেককে জাগ্রত করতে হবে। বুঝা গেছে? তাহলে মূল্যবোধ শিক্ষার জন্য কি জাগ্রত করতে হবে? বিবেক জাগ্রত করতে হবে। মূল্যবোধ শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরে বিভিন্ন সংগঠন সংস্থা মূল্যবোধ শিক্ষার গঠন তোমার প্রদান করতে পারে। তো মূল্যবোধ শিক্ষার ধারণাটি খেয়াল করো, মূল্যবোধ শিক্ষার ধারণাটি প্রধানত কোন শিক্ষার সাথে সম্পর্কিত? অনানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পর্কিত। কারণ আমরা পরিবার থেকে, সমাজের থেকে, বা সেটা আমরা যেগুলো শিখে আসি ওগুলোই তোমার কি মূল্যবোধ। তাহলে আমাদের যদি এই প্রশ্নটা আসে যে মূল্যবোধ শিক্ষার ধারাটি প্রধানত কোন শিক্ষার সাথে সম্পর্কিত, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, অথবা অন্য কিছু একটা দিল, তাহলে কোনটা হবে? অনানুষ্ঠানিক শিক্ষা। ওকে, মূল্যবোধ শিক্ষার নির্ধারক কি কি দেখো, সামাজিক রীতিনীতি, আইন, ঐতিহ্য, ইতিহাস, প্রথা, বিশ্বাস। মানে তোমাকে যখন শিক্ষা দেওয়া হবে বা তুমি নিজে যখন শিখবা বা তুমি যেটা বুঝবা, সেগুলো অবশ্যই কি, যেটা সামাজিক রীতিনীতি, এর বাহিরে নিশ্চয়ই তোমাকে শিক্ষা দেওয়া হবে না। তোমার কেউ বলবে না তুমি এরকম করো। ধরো একটা কেউ মারা গেছে বা ওখানে সবাই শোকের একটা পরিবেশ, তুমি নিশ্চয়ই ওখানে ঝাঁকা নাকা একটা পোশাক পরে ইয়ারফোন কানে লাগাই বসে থাকবা না, পা নাড়াবা না বসে বসে, এরকম কিছু কি করবা? এটা কিন্তু তোমার আইনের চোখে অপরাধ নয়, কিন্তু তুমি এটা করবা কিনা? তুমি এটা করবা না। হ্যাঁ, যেমন আমাদের দেশের বর্তমান যে অবস্থা, মানে অনেকে এগুলা নিয়ে অনেক হাসাহাসিও করে। যেমন তুমি যদি প্রকাশ্যে মানে চুমু খাও, সেটা কি কি ধরা হবে? অনেক বেশি আমাদের সমাজের প্রেক্ষাপটে বা সবকিছু মিলে সেটাকে কি ধরা হবে? মূল্যবোধের অবক্ষয় বা নিন্দনীয় বা নাউজুবিল্লাহ ধরা হবে। কিন্তু তুমি জানো একটা লোক কোটি কোটি টাকা কি খাচ্ছে? কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, হ্যাঁ, বা অনেক বেশি অপরাধ করছে। হ্যাঁ, তুমি কিন্তু, হ্যাঁ আরেকজনে বলছে প্রকাশ্যে হিসু করা অপরাধ না, যাই হোক অপরাধ করছে, তুমি কিন্তু তারে উল্টে কি দিবা? আমাদের এখন যে অবস্থা, ওকে দেখা যাচ্ছে আমরা আরো বেশি কি দিচ্ছি, সম্মান দিচ্ছি, নম নম করে কথা বলছি। তারপর দেখো, মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। এই প্রশ্নটা আসছে তাই না? 41। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, আমাদের সব প্রশ্ন যে স্লাইডে চলে আসছে, 41-এ যে তিনটা প্রশ্ন আসছে, তিনটা প্রশ্নই কি স্লাইডে চলে আসছে। এবং তোমরা যদি মেইন বিষয়টা বুঝো, মানে অন্তর্নিহিত যে বিষয়গুলো ওটা বুঝে গেলে প্রশ্ন অ্যান্সার করা আরো সহজ। তাহলে ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে কি? মূল্যবোধ শিক্ষা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থাকে নানামুখী সংকট ও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে কি? মূল্যবোধ শিক্ষার ধারণার উদ্ভব। মানে হচ্ছে যে কোনো অবক্ষয় থেকে রক্ষা করার জন্যই তোমার কি দরকার? মূল্যবোধ শিক্ষা। আচ্ছা, এখান থেকে আমরা আজকে কি আর ক্লাস করবো? আজকে 1.5 ঘন্টা হয়ে গেছে। আর আমাদের নৈতিকতার ক্লাসটা কিন্তু অনেক ছোট, সুশাসনের ক্লাসটা অনেক বেশি বড় না। তো আমরা একটা কাজ করি, মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের সম্পর্কটা সুশাসনের সাথেই পড়াই, হ্যাঁ? কি মনে হয়? হ্যাঁ, আর 9টায় এক্সাম আছে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আজকে যেহেতু রবিবার ছিল, মঙ্গল আর হচ্ছে বৃহস্পতিবার। তো তোমার মঙ্গলবারে আমি সুশাসন পড়াবো,
সুশাসন পড়াবো, তারপর হচ্ছে বৃহস্পতিবারে নৈতিকতা। হ্যাঁ, শেষ হয়ে যাবে এই যে আজকেই কিন্তু অনেকটুকু শেষ হয়ে গেছে, তাই না, মূল্যবোধের। আচ্ছা তোমরা বুঝছো আমাকে সেটা বলো তো, যাদের একবারেই ধারণা ছিল না বা আগে পরীক্ষা টরীক্ষা দাও নাই। কিছুটা ধারণা হয়েছে কিনা? কনফিউজড না? কনফিউশন চলে যাবে তুমি যদি সেম জিনিসটা কোত্থেকে পড়াও, বই থেকে যখন পড়বা তাহলে কনফিউশনটা চলে যাবে। হ্যাঁ, এটার এক্সামটা হবে তোমার মঙ্গলবারে। আচ্ছা মঙ্গলবার নাকি একটা রুটিন দিছে না, ওখানে লেখা আছে মনে হয়, দেখো তো। একটা রুটিন দিয়েছে মনে হয়। হ্যাঁ, 3টে ক্লাসে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। কোশ্চেন ব্যাংকটা দিয়ে দেওয়া হবে, স্লাইডটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আর এখান থেকে যেহেতু 10 নম্বর, 10 নম্বর থেকে মিনিমাম যেন আমাদের 6 থাকে, ওভাবে পড়বা, তাহলে প্রিলিতে আসবে। না হলে এবার দেখছো মানে প্রিলিতে আসে নাই যে অনেকে পরীক্ষা দেওয়ার পরেও। কারণ কি, এই যে এই এই ধরনের সাবজেক্ট গুলো তো কিন্তু ভালো করতে হবে, এই ধরনের সাবজেক্ট গুলো তুমি যদি ভালো না করো অনেক মার্কস চলে যায়। হ্যাঁ অবশ্যই, সবাই দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম। আজকে লিটারেচার